এসএসসি পরীক্ষা 2027-এর সকল শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত ইংরাজি দ্বিতীয় পত্র নিয়ে খুব টেনশনে রয়েছে, আমি তোমাকে বলছি, তুমি যদি এখন পর্যন্ত কিছু নাও পড়ে থাকো, তারপরেও শুধুমাত্র কিছু টেকনিক শিখে ইংরাজি দিয়ে খুব সহজেই 60+ মার্ক পাওয়া সম্ভব। অর্থাৎ যাদের টার্গেট 60 থেকে 70 মার্কের মাঝখানে, সেই সকল শিক্ষার্থীর জন্য আজকের এই ভিডিও। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী, অর্থাৎ যারা, তুমি যদি এই ক্লাসটা কমপ্লিট করো, আমি তোমাকে নিঃসন্দেহে বলবো যে এই ক্লাস কমপ্লিট করার পরে তুমি নিঃসন্দেহে বুঝতে পারবে যে কেন তুমি এই ক্লাসে 60 থেকে 70 রেঞ্জের মধ্যে 100% মার্ক পাবা। তো চলো আমরা আজকে তোমাদেরকে ইংরাজি দ্বিতীয় পত্রের শুধুমাত্র টেকনিক, কোনো রুলস না, কোনো গ্রামাটিক্যাল কিছু না, বাংলা অর্থ না, কোনো ধরনের জটিলতা না, খুব সহজ ভাষায় শুধুমাত্র টেকনিক শিখে আমরা এই ক্লাসের মাধ্যমে খুব সহজভাবে 60+ মার্ক অর্জন করব। এবং প্রশ্ন যদি কমন নাও আসে, তারপরেও শুধুমাত্র এই টেকনিকগুলো অর্জন করেই কিন্তু আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে 60+ মার্ক অর্জন করতে পারি। তো চলো আমরা দেখি কিভাবে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে 60+ মার্ক পাবো। এটা দেখো তোমাদের যেই ইংরেজি প্রশ্নপত্র, তার প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশন। তো মার্ক ডিস্ট্রিবিউশনে যদি আমরা দেখি, তোমাদের গ্রামারে থেকে 60 মার্ক এবং রিটেন অংশ থেকে 40 মার্ক। এখন আমাদের টার্গেট হলো এই জায়গা থেকে টোটাল কত মার্ক অর্জন করা। এখান থেকে আমাদের টোটাল মার্ক অর্জন করতে হবে হলো 60+। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম সহজ থেকে উত্তর করা শুরু করব, সেটা ট্যাগ কোশ্চেন থেকে। ঠিক আছে? কত? ট্যাগ কোশ্চেন, যেখানে 5 মার্ক। এই 5 মার্কের জন্য আমাদের 3টা টেকনিক শিখতে হবে। যে কোনো শিক্ষার্থী যদি এই ট্যাগ কোশ্চেনের 3টা টেকনিক শিখে নেয়, প্রত্যেকটা শিক্ষার্থী প্রশ্ন যেভাবেই আসুক না কেন, তুমি খুব সহজভাবে এখানে কিন্তু 5 মার্ক 100% অর্জন করতে পারবা। আচ্ছা, তারপরে সেকেন্ডলি তুমি উত্তর কোনটা করতে পারো? সেকেন্ডলি তুমি করতে পারো চেঞ্জিং সেন্টেন্স। এখান থেকে তোমাকে খুব সহজে এই 10 মার্কের মধ্যে তুমি অন্তত, মানে শুধুমাত্র টেকনিক শিখে অন্তত 8 মার্ক অর্জন করতে পারবা চোখ বুঝে। এর পরবর্তী যদি কোনো বলে যে ভাইয়া এর পরবর্তীতে আমরা কি উত্তর করবো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি রাইট ফ্রম ভার্ব উত্তর করো। রাইট ফ্রম ভার্বে 10 মার্কের মধ্যে খুব সহজভাবেই 8+ মার্ক অর্জন করা সম্ভব। অনেক শিক্ষার্থী হয়তো বা আমার কথার সাথে সম্মতি নাও হতে পারে যে কিভাবে ভাইয়া, রাইট ফ্রম ভার্ব তো অনেক কঠিন। অ্যাকচুয়ালি না, রাইট ফ্রম ভার্ব অতটা কঠিনও না যতটা তুমি ভাবো। রাইট ফ্রম ভার্ব সহজ, যদি তুমি বুঝার টেকনিকটা তোমার সঠিক থাকে এবং তুমি যদি খুব সহজ ভাষায় বুঝতে পারো যে কোথায় কি পরিবর্তন করবা, তাহলে খুব সহজেই তুমি রাইট ফ্রম ভার্ব তুমি কি করতে পারবা, মিনিমাম 8+ অর্জন করতে পারবা। এর পরবর্তীতে একটা শিক্ষার্থী হিসাবে তুমি উত্তর করতে পারো পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এখান থেকে তুমি খুব সহজেই এই যে 5 মার্ক থেকে এই 5 মার্কটা পাবা, কেননা এখানে শুধু বড় হাতের, ছোট হাতের, ইনভার্টেড কমা, এই জিনিসগুলো বসাতে হয়, যার জন্য আমার মোটামুটি 1 থেকে 2টা টেকনিক এনাফ। এর পরবর্তীতে তুমি মুখস্থর মধ্যে যদি বলো প্রিপজিশন মুখস্থ করতে পারো। প্রিপজিশনে অ্যাপ্রোচেট প্রিপজিশন আছে 251টা, যদি কোনো শিক্ষার্থী মুখস্থ করে সে এখান থেকে কিন্তু মার্ক খুব ইজিলি অর্জন করতে পারবে। তো দেখো 60+ এর জন্য আমাদের গ্রামাটিক্যালে 3, 4, 5, তারপর হলো 7 এবং 9 এবং কানেক্টর আমরা শিখবো এখানে প্রত্যেকটা টপিকে। বাট যদি 60+ অর্জন করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম এই কয়টা জিনিস করতে হবে। এবং রিটেন ফরম্যাটে যেহেতু তুমি খুব ভালো পারো না, সেক্ষেত্রে প্যারাগ্রাফের জন্য বিভিন্ন ধরনের ফরম্যাট, তারপর হলো তোমার অ্যাপ্লিকেশন লেটার লেখার নিয়ম এবং কম্পোজিশন কিভাবে লেখার নিয়ম এবং কম্পোজিশনের শর্ট সাজেশন, এগুলোকে ফলো করলে আমরা মোটামুটি এখান থেকে ফুললি মিনিমাম 60 থেকে 70 অর্জন করতে পারবো। তো চলো আজকের ক্লাসে আমরা এই সবগুলো জিনিস শিখবো। আমাদের ফার্স্ট শেখার কাজ হলো ট্যাগ কোশ্চেন। আমরা শুরু করবো ট্যাগ থেকে, কেননা ট্যাগ কোশ্চেনটা সহজ, যার জন্য আমাদের টোটাল যদি টেকনিকের কথা বলি, এখানে 3টা টেকনিক। আমাদের এখানে যদি 3টা টেকনিক শিখে নিই, তাহলে আর কিছু দরকার নেই। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কয়টা টেকনিক শিখবো? 3টা। গ্রামারের অত জটিলতা থাকবে না। তো শুরু করবো সর্বপ্রথম টপিক ট্যাগ কোশ্চেন। তো আমি আজকে তোমাকে শুধুমাত্র 3টা টেকনিকের সাহায্যে এমনভাবে ট্যাগ কোশ্চেন শিখিয়ে দিব যে তুমি জীবনেও ট্যাগ কোশ্চেন ভুলবা না। ট্যাগ কোশ্চেনের রুলসের কথা বলি, গ্রামারে 50+ রুলস আছে। বাট এত রুলস মনে রেখে আবার সঠিকভাবে প্রয়োগ করতেও তো পারতে হবে নাকি? কিন্তু শুধুমাত্র যদি 3টা টেকনিক থাকে, তাহলে আমার মনে হয় না যে খুব কঠিন হবে তোমাদের জন্য। তো চলো আমরা টেকনিক নাম্বার 1 শিখি। টেকনিক নাম্বার 1 বা রুল নাম্বার 1, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে। এখন অনেক শিক্ষার্থী বলবো ভাইয়া আমি তো অক্সিলারি ভার্ব পারি না, এই জন্যই তো এই ক্লাসটা দিতেছি। সমস্যা নাই, একবার আমি ধরছি যে তুমি গ্রামারে কিছুই পারো না, শুধুমাত্র এই ক্লাসটা দেখার মাধ্যমে তুমি 60+ মার্ক অর্জন করবা, শুধুমাত্র এই ক্লাসটা দেখার মাধ্যমে। তার মানে সমস্যা নেই, আমি প্রত্যেকটা জিনিস রাখতেছি। তো সর্বপ্রথম আমাদের টেকনিক হলো, সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকে, তখন প্রথমে আমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে তার সাথে একটা এন্টি লিখতে হবে, মানে নট লিখতে হবে, প্লাস সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে। এখন সমস্যা হলো 2টা। নাম্বার 1, তুমি এখানে অক্সিলারি ভার্ব চেনো না। নাম্বার 2, তুমি এখানে সাবজেক্টের প্রোনাউন বোঝো না।
এনটি তো লেখা কোনো আহামরি কোনো বিষয় না, এনটি তো যে কোনো লিখতে পারবে। তার মানে আমি অক্সিলারি ভার্ব চিনি না, আমি সাবজেক্টের প্রোনাউন বুঝি না। তো চলো আমরা সর্বপ্রথম অক্সিলারি ভার্ব চিনি। তো অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব যেমন হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? তারপর ডু, ডাজ, ডিড, উইল, উড, শ্যাল, শুড, ঠিক আছে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আরো আছে। বাট এই কয়টা জিনিস যদি তোমার মনে থাকে, আমার মনে হয় না তোমার আর কিছু দরকার। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কিন্তু চিনতে পারলাম যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো। এই যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো, তার সাথে একটা এন্টি লিখবো। অক্সিলারি ভার্ব কোনগুলো? এই যে এগুলো। এবার তত তো বুঝতে পারছি যে সেন্টেন্সের মধ্যে যদি এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড থাকে তাহলে আমরা প্রথমে সেই ওয়ার্ডটা লিখবো, তার সাথে একটা এন্টি লিখবো। এরপর কাজ হলো সাবজেক্টের প্রোনাউন। এবার কথা সাবজেক্টের প্রোনাউন বুঝতে হবে। তো চলো আমরা একটু সাবজেক্টের প্রোনাউনটা বুঝি যে সাবজেক্টের প্রোনাউন কি ভাইয়া, ঠিক আছে? সাবজেক্টের প্রোনাউন কি? তো সাবজেক্টের প্রোনাউন হিসেবে যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে প্রোনাউন দুইটা হয়, একটা হি একটা সি। ব্যক্তি দুই রকমের, একটা হলো ছেলে, ঠিক আছে, আর একটা হলো মেয়ে। একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। যদি ছেলে হয় তাহলে তুমি হি বসাবা, আর যদি মেয়ে হয় তাহলে তুমি সি বসাবা। কথা কি বুঝতে পারলাম? যে ব্যক্তি, ধরো ট্যাগ কোশ্চেনে তোমাকে একটা নাম দিয়ে রাখলাম, ধরলাম আমারই নাম, ঠিক আছে, রাসেল। আমি একটা প্যাচ দিলাম, অনেকে বুঝতে ভাই লেখা বোঝাচ্ছে না, সমস্যা নেই, আমি জাস্ট এমনি বুঝাচ্ছি। তো রাসেল, এখন এর সাবজেক্টের প্রোনাউন লিখবা। তো রাসেল কি? ছেলে মানুষ, তার পরিবর্তে বসাবো কি হি, ঠিক আছে? তারপর ধরো একটা মেয়ে মানুষের নাম নাও, জাস্ট যে কোনো কিছু একটা নিলাম, ঠিক আছে? তো এটা কি একটা মেয়ে মানুষের নাম, সেক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন কি বসাবো? সে বসাবো। তো এই সিস্টেম, মানে ছেলে হলে আমরা বসাবো হি, মেয়ে হলে আমরা বসাবো সে। এখন ধরো বস্তু হলো ছেলেও না মেয়েও না, বস্তু, সেক্ষেত্রে এটা হবে ইট। অনেকে বলো ভাইয়া বেবি, বেবি কি ছেলে না মেয়ে? বেবি তো ছেলে হতে পারে মেয়ে হতে পারে, বাট গ্রামারের হিসাবে এটা ইট হবে, ঠিক আছে? কি হবে? ইট হবে। তারপর হলো তৃতীয় লিঙ্গ, এরা হবে ইট। মেন কথা হলো ছেলে এবং মেয়ে সুনির্দিষ্ট করে যদি বোঝানো যায় সেক্ষেত্রেই শুধু হি আর সি হবে, বাকি সব ক্ষেত্রেই হবে হলো ইট, ঠিক আছে? ওকে। তারপরে প্লোরাল হলে দে হবে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো ভাই আমি প্লোরাল বুঝি না, সমস্যা নেই, আমি বোঝাচ্ছি প্লোরাল জিনিসটা কি। তো প্লোরাল হলে কি হবে? দে হবে সাবজেক্টের প্রোনাউন। আর তুমি যদি বুঝতে না পারো, অনেক জিনিস আছে তুমি বুঝতে পারবে না, যার অর্থ তুমি জানো না, সেই ক্ষেত্রে তুমি ইট লিখে দিবা, মোটামুটি 90% সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো না যে ভাই ওটা কি, তাই বলে আবার এরকম না যখন ছেলের নাম লেখাই আছে বোঝা যাচ্ছে যে ওটা ছেলে, আমি বললাম যে আমি বুঝতে পারতেছি না, তাহলে ইট লিখবো, এরকম হতো না। বিষয় হলো যেটা আসলেই তুমি বুঝতে পারতেছো না সেই ক্ষেত্রে তুমি ইট লিখবা, ঠিক আছে? ওকে, এবার আসি, তুমি কি চেনো না? তুমি চেনো হলো প্লোরাল। প্লোরাল জিনিসটা কি? কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে তাহলে সেটা প্লোরাল। যেমন হলো ধরো বয়েস, ঠিক আছে, বয়ের সাথে একটা এস আছে তাহলে এটা প্লোরাল। ধরো গার্লস, ঠিক আছে, গার্লস, গার্লের সাথে এস আছে তাহলে এটা একটা প্লোরাল। সচরাচর যে ওয়ার্ডগুলো শেষে এস থাকে সেগুলো কি থাকে? প্লোরাল। আর প্লোরাল থাকলে সেক্ষেত্রে বসবে কি? দে বসবে। তাহলে আমরা টেকনিক নাম্বার 1 বুঝতে পারলাম যে অক্সিলারি ভার্ব কি এগুলো। যদি অক্সিলারি ভার্ব আমি দেখতে পারি সেন্টেন্সে, আমি একটা অক্সিলারি ভার্ব বসাবো, একটা এনটি বসাবো, সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন কোনগুলো? এইগুলো, ঠিক আছে? ওকে, তার মানে আমাদের টেকনিক 1 কমপ্লিট। এবার আসি টেকনিক 1-এ কিছু বোর্ড কোশ্চেন আমরা সলভ করি, কিছু এক্সাম্পল আমরা বুঝি। জানো এখানে আমরা ফর এক্সাম্পল হিসেবে কিছু এক্সাম্পল রেখেছি। যেমন এই সেন্টেন্সগুলোর মধ্যে আমার প্রথম কাজ হলো, বা একটা ট্যাগ কোশ্চেন যখন করব তখন আমার মাথায় দুইটা, মানে এট ফার্স্ট দুইটা টেনশন আসে, অক্সিলারি ভার্ব আছে কিনা, ঠিক আছে? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা টেকনিক 2 ইউজ করব, আর মুখস্থ কিছু ওয়ার্ড আছে কিনা, এই তিনটা টেকনিক। অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, এন্ড মুখস্থ কিছু ওয়ার্ড, শেষ। ট্যাগ কোশ্চেন একবারে গোড়া থেকে শেষ, ট্যাগ কোশ্চেনের আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো এট ফার্স্ট আসি যে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা যদি খেয়াল করি এখানে ইজ আছে, ইজ একটা অক্সিলারি ভার্ব যা আমি আগের পৃষ্ঠে লিখছি। তারপর এখানে কি আছে? ওয়াজ, ওয়াজ একটা অক্সিলারি ভার্ব। এখানে কি আছে? ইজ অক্সিলারি ভার্ব। এখানে কি আছে? ক্যান অক্সিলারি ভার্ব। এখানে কি আছে? আর অক্সিলারি ভার্ব। এখানে ইজ। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে অক্সিলারি ভার্ব আছে। এখন অক্সিলারি ভার্বের ট্যাগ করার নিয়ম হলো প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই দেখো প্রথমে অক্সিলারি ভার্ব বসাইলাম, তার সাথে একটা এন্ট্রি দিতে হবে। আমি একটা এন্ট্রি দিলাম। সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হলো সবসময় প্রথমটা থাকে। তো সাবজেক্ট হিসেবে এখানে কি আছে? রাসেল, রাসেল একটা ছেলে মানুষ, তাই তার প্রোনাউন হিসেবে হি। তাহলে সাবজেক্টের প্রোনাউন কি গেল? ইজেন্ট হি। তাহলে এই যে এই প্রশ্নের উত্তরটা আমাকে তো শুধু উত্তর লিখতে হবে। আমি আমার খাতায় যদি এতটুকু লিখে দিই তাহলে উত্তর সঠিক, ঠিক আছে? আমার প্রথম কাজ অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে, তার সাথে একটা এন্ট্রি বসাতে হবে, বসাইলাম। সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের কি? রাসেল, ছেলে মানুষ, তার প্রোনাউন হি, শেষ।
এবার 2 নম্বরে আসো, এখানে কি আছে ওয়াজ অক্সিলারি ভার্ব, আমার ওয়াজের সাথে একটা এন্টি লেখার কথা, ওয়াজের সাথে একটা এন্টি লিখলাম। তারপর সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি শোভা মেয়ে মানুষ, সেক্ষেত্রে কি হবে সে। এরপরে ধরো এখানে ইজ আছে, ইজ কি অক্সিলারি ভার্ব, তাহলে আমি লিখলাম ইজ, তার সাথে একটা এন্টি ইজেন্ট। তারপর মানি, মানে কি ব্যক্তি না বস্তু, ব্যক্তি কিন্তু না, ব্যক্তি হলো ছেলেও না মেয়েও না, মানে হলো টাকা, সেক্ষেত্রে এটা কি বস্তু, বস্তু হলে কি বসে, বস্তু হলে ইট বসে, ব্যক্তি হলে হিসি, বস্তু হলে ইট, প্লুরাল হলে দে, বুঝতে না পারলে ইট, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখতে হবে, তাহলে মানি যেহেতু একটা বস্তু তাই এর পরিবর্তে বসলো কি ইট, তাহলে মানি ইজ ভ্যালুয়েবল, মানে কি টাকা মূল্যবান, সেক্ষেত্রে আমার এখানে উত্তরটা গেল ইজেন্ট ইট। তারপরে দেখো মানি ক্যান ব্রিং হ্যাপিনেস, কি করতে পারে, টাকা সুখ আনতে পারে, তো সেক্ষেত্রে এখানে কি আছে ক্যান আছে, ক্যানের সাথে আমরা কি লিখবো একটা এন্টি, কারণ দেখো ক্যানের সাথে একটা এন ছিলই তাই এখানে ডাবল এন লেখা হয়নি, ক্যান বানানোর যেটা আছে সেটাই, আর এখানে জাস্ট একটা টি ইউজ করেছে, তো ক্যান, ঠিক আছে। তো মানি, মানে কি ব্যক্তিত্ব না বস্তু, বস্তু হওয়ার কারণে এখানে কি বসছে ইট, তাহলে ক্যান্ট ইট। তারপরে ট্রিজ আর ভেরি এসেনশিয়াল, কি গাছ খুবই তোমার কি খুবই প্রয়োজনীয় উপাদান, সেক্ষেত্রে বা এখানে আমি যদি দেখি আর আছে, আর অক্সিলারি ভার্ব তাই আর লিখলাম, এর সাথে একটা এন্টি। তারপর কি সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট হলো ট্রিজ, লাস্টে এস আছে, কোনো কিছু শেষে যদি এস থাকে তাহলে সেটা চোখ বুঝে প্লুরাল, কোনো কিছু শেষে যদি এস থাকে সেটা চোখ বুঝে কি প্লুরাল, আর প্লুরাল হলে কি বসে, প্লুরাল হলে দে বসে। তারপরে প্যাট্রিয়টিজম ইজ, যেহেতু ইজ আছে এখানে কি লিখবো ইজ, তারপর সাথে একটা এন্টি। তারপরে আমি প্যাট্রিয়টিজম জিনিসটাকে আমি বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমি চোখ বুঝে লিখবো কি ইট। তো দেখো টেকনিক 1, টেকনিক 1-এ তোমাদের কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা আমাকে বলো। আমি ট্যাগ কোশ্চেনে হাজার হাজার নিয়ম শেখাবো না, আমার এটা ভালো লাগে না, সহজ ভাষায় শেখাবো, সহজ ওয়েতে শেখাবো, তুমি কিছু না পারলেও এই ক্লাসের পরে তুমি সব পারবা। আমার কথা হলো এটা, এই ক্লাসে তোমাকে আমার কাজ হলো 60+ অর্জন করে দেওয়া, ঠিক আছে, 100 না 60+ অর্জন কিভাবে করে দেবো সেটা আমার কথা। তো আশা করি টেকনিক 1 তুমি বুঝতে পারছো। এবার আসি আমরা টেকনিক 2-তে। ও টেকনিক 2 এর আগে ছোট একটা কথা, একটা নোট, ঠিক আছে, টেকনিক 1 এর একটা নোট, সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এন্টি উঠে যায়। দেখো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এন্টি দিয়েছি, অক্সিলারি ভার্ব দিয়েছি, তারপর একটা এন্টি দিয়ে তারপর কি সাবজেক্টের প্রোনাউন লিখছি। এখন এন্টি কিন্তু কিছু কিছু জায়গায় হয় না, কোথায়, যখন সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকবে, সেন্টেন্সে কি ওয়ার্ড থাকবে, নেগেটিভ ওয়ার্ড থাকবে, তখন এটা এন্টি উঠে যাবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে নেগেটিভ ওয়ার্ড কি, এই দেখো নেগেটিভ ওয়ার্ড, এই যে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, তোমার জন্য লিখে রাখছি নেগেটিভ ওয়ার্ড কি কি। যেমন ইজ একটা নেগেটিভ ওয়ার্ড, ইজ দেখলে এটা এন্টি দেওয়া যাবে না। নো একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, স্কারলি একটা নেগেটিভ ওয়ার্ড, রিয়ালি একটা নেগেটিভ ওয়ার্ড, লিটল নেগেটিভ ওয়ার্ড, বিয়ারলি নেগেটিভ ওয়ার্ড, সিলড্রাম নেগেটিভ ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো যদি তুমি কখনো দেখো তাহলে কি দেওয়া যাবে না, এন্টি দেওয়া যাবে না, কারণ নিয়ম হলো সেন্টেন্সের যদি অক্সিলারি ভার্ব দেখো, শুধু যে রুল 1 এর ক্ষেত্রে না, রুল সবগুলো রুলের ক্ষেত্রে একই কথা, সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড দেখলে সেক্ষেত্রে কি দেওয়া যাবে না, সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড থাকলে কখনোই ভুলেও এন্টি দেওয়া যাবে না, ভুলেও এন্টি দেওয়া যাবে না, ঠিক আছে। তো এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো এখানে দেখো, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মরালিটি, কিন্তু তোমার কি নৈতিকতার থেকে বেশি মূল্যবান নয় টাকা। দেখো ইজ এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে বসলাম ইজ, এরপর বসাবো এন্টি, কিন্তু এখানে আমি যদি দেখি নেগেটিভ ওয়ার্ড নট আছে, তো নেগেটিভ যদি থাকে সেক্ষেত্রে এন্টি দেওয়া যাবে না, তাই এন্টি দিইনি। তারপর সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হিসেবে কি আছে মানি, মানি হলো কি বস্তু, বস্তু পাওয়ার কারণে কি বসালাম ইট। তারপর ধরো মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, তো হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড এবং ক্যান একটা অক্সিলারি ভার্ব, তো ক্যান অক্সিলারি ভার্ব তাই ক্যান লিখলাম, যেহেতু হার্ডলি নেগেটিভ ওয়ার্ড তাই কি এন্টি দেওয়া যাবে না, তাই এন্টি দিলাম না। তারপরে কি আছে মানি, যা হলো একটা বস্তু, তাই বস্তু থাকলে কি হবে ইট, ঠিক আছে, ওকে। তারপর দেখো রাসেল ইজ নট এ অনলাইন টিচার, রাসেল কি অনলাইন শিক্ষক নয়, আসলে এখানে এরকম লেখা উচিত ছিল যে রাসেল ইজ নট ইজ নট না বোথ অনলি, নট অনলি বাট অলসো লেখা ছিল, নট অনলি অনলাইন টিচার বাট অলসো অফলাইন টিচার, ঠিক আছে, এটা লিখলে বেটার হতো, বাট বিষয় না। আমরা যদি খেয়াল করি এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তো আমি এখানে ইজ বসাইছি, তারপর একটা এন্টি দিব, বাট এখানে সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড আছে তাই আমি এখানে নেগেটিভের কারণে এন্টি দিই নেই, এন্টি উঠে গেছে, প্লাস রাসেল ছেলে মানুষ তাই তারপরে করতে কি বসছে, ঠিক আছে। সেম ভাবে তুমি যদি খেয়াল করো শোভা ওয়াজ নেভার তোমার কি বিউটিফুল গার্ল, সেক্ষেত্রে তুমি কি করবা, ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে ওয়াজ আমি লিখলাম, তারপর একটা এন্টি দিব, বাট নেভার যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড তাই এখানে এন্টি দিলাম না। তারপরে এখানে এটা মেয়ে মানুষ, মেয়ে মানুষের নাম হওয়ার কারণে কি লিখলাম আমরা শিপ। তারপরে হি হার্ডলি ফেয়ার্স
তোমার কি দেয়ার। আমরা যদি খেয়াল করি এটা টেকনিক 2 হবে, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। সে হার্ডলি ফেয়ার্স দেয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো সেই ক্ষেত্রে এটা টেকনিক 2 হবে। এটা আমরা এখানে দেখাবো না, টেকনিক 2 তে দেখাবো। এরপরে ইউ আর তোমার কি স্কলারলি ব্রিলিয়ান্ট, সেক্ষেত্রে আর আছে, অক্সিলারি ভার্ব আর আছে, তাই আর বসালাম। এর সাথে একটা এন্টি দিব, বাট স্কলারলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এন্টি দিলাম না। এবং সাবজেক্টের প্রোনাউন, ইউ নিজেই একজন প্রোনাউন, তাই এখানে ইউ বসলো। ঠিক আছে, তো এই হলো তোমার একটা নর্মালি একটা নোট। তো এইটার মাধ্যমে আমরা টেকনিক 1 কমপ্লিট করলাম। এরপরে যাবো আমরা টেকনিক 2 তে। তো টেকনিক 2 কি? টেকনিক 2 হলো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে। এখন এমন তো নয় যে অল টাইম সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবেই। অক্সিলারি ভার্ব মিনিমাম 2 থেকে 3টা তো থাকবেই, 3টা তো থাকেই অক্সিলারি ভার্ব। আর সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও পারে। থাকলে কি করব, না থাকলে কি করব, টোটালি আমাকে জানতে হবে। এখন বিষয় হলো, যদি আমরা দেখলাম যে আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, যেগুলো ওই যে মুখস্থগুলো, অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের প্রথম কাজ হবে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট একটা বসানো এবং সাবজেক্টের প্রোনাউন লেখা। ঠিক আছে, তোমার প্রথম কাজ হলো দেখা যায় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে রুল 1 বা টেকনিক 1, যদি না থাকে রুল 2। নিয়ম কি? যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট যে কোনো একটা লিখবো। এখন কথা হলো ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট এই তিনটার মধ্যে আমরা কখন কোনটা লিখবো, এইটা বোঝার জন্য আমাকে এই জিনিসটা বুঝতে হবে। যদি ভার্ব, অনেকে আবার বুঝতেছে না, ভার্বের সাথে এসবিএস, ভার্ব মানে হলো 2 নাম্বার সেন্টেন্স বা 2 নাম্বার ওয়ার্ড। 2 নাম্বার ওয়ার্ডকে আমরা মোটামুটি ভার্ব বলতে পারি। ঠিক আছে, 2 নাম্বার ওয়ার্ডকে আমরা মোটামুটি ভার্ব বলতে পারি। তো যাই হোক, ভার্ব আমি বোঝাচ্ছি। তো ভার্বের সাথে যদি এস অথবা এস দেখো, তাহলে তুমি লিখবা ডাজেন্ট। ভার্বের সাথে যদি ইডি অথবা ভার্বের V2 ফর্ম বা পাস্ট ফর্ম হয়, সেক্ষেত্রে তুমি ডিডেন্ট লিখবা। আর বাকি সব ক্ষেত্রে তুমি লিখবা ডোন্ট। কথা কি বোঝা গেল? ভার্বের সাথে এস বা এস দেখলে তুমি লিখবা ডাজেন্ট। ভার্বের সাথে ইডি অথবা ভার্বের V1 ফর্ম হলে সেক্ষেত্রে লিখবা ডিডেন্ট, আর বাকি সব ক্ষেত্রে লিখবা ডোন্ট। আর প্রোনাউন তো বুঝে আমি। তো চলো আমরা কিছু এক্সাম্পল বলি। যেমন দেখো, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। আমরা যদি দেখি এখানে বিকামের সাথে এস আছে, এস বাই এস। ঠিক আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে ভার্ব কি বুঝলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। সচরাচর 2 নাম্বার ওয়ার্ডটাই ভার্ব থাকে, যদি ওটা নেগেটিভ না হয়। তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে আমি লিখবো ডাজেন্ট, এই যে ডাজেন্ট। তারপরে কি সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি আছে ইট, ইট নিজেই প্রোনাউন, তাই এখানে ইট উঠলো। তারপর ধরো এটা, এটা আমি দেখাচ্ছি বাট এটা দেখেনি। প্যাট্রিটিজম 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার, তার মানে এটা ভার্ব। এবং ভার্বের সাথে আমি যদি দেখি ইএস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে হলো ডাজেন্ট। এবং সাবজেক্টিভ প্রোনাউন প্যাট্রিটিজম, যেটা আমি বুঝতে পারছি না, বা এটা একটা সিঙ্গুলার জিনিস, কারণ এস লাস্টে এস নেই। তো সিঙ্গুলার হলে এমনি নর্মালি ইট হয়, কারণ এটা ব্যক্তি তো না, কোনো ব্যক্তির নাম তো না। তারপর স্লো অ্যান্ড স্টাডি উইন্স, তা ভার্বের সাথে এস বাই এস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজেন্ট। ঠিক আছে, তারপর তোমার কি, তুমি স্লো অ্যান্ড স্টাডি, এটা তো ব্যক্তি না নাকি, সেক্ষেত্রে বসতে হলে তুমি কি বসাবা, ইট। এরপরে দে ভিজিট, ভার্বের সাথে ইডি আছে, ভার্বের সাথে ইডি থাকলে কি তোমার কি ডিডেন্ট, এই যে ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট। প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট হলো দে, নিজে একজন প্রোনাউন, তাই এখানে প্রোনাউন বসলো। তারপর আসি বাংলাদেশ ক্যাম, দেখো এখানে তোমার ভার্বের সাথে ইডি না থেকে কাম বানানো হলো COM, কাম, বাট এখানে আছে CA, মানে এটা পাস্ট ফর্ম, এটাকে বলা হয় কি ফর্ম, পাস্ট ফর্ম। ভার্বের V1 ফর্ম বা পাস্ট ফর্ম বা ভার্বের সাথে ইডি থাকলে হয় হলো ডিডেন্ট। প্লাস তোমার কি বাংলাদেশ, বাংলাদেশে সি ধরা হয়, যাই হোক বাংলাদেশ সি, এবং কেন সি ধরা হয়, কারণ মাতৃভূমি এই হিসাবে হয়তো সি ধরা হয়। তো যাই হোক, এটা মেন কথা হলো বাংলাদেশ শিলে আমরা সি লিখবো, তো এটাই কথা। তো এখানে আমি একটা বাদ দিয়েছিলাম ছিল এইটা, এটা থেকে বাদ দেওয়ার মেন কারণ হলো এটা সাবজেক্ট, এটা হলো হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা হলো ভার্ব। তো ভার্বের সাথে এস বাই এস কিছু নেই, তো আমরা কিছু দিব না, ডাজেন্ট দিব না। ভার্বের সাথে ইডি নেই, ডিডেন্ট দিব না, তাহলে বাকি সব ক্ষেত্রে দিব কি ডোন্ট। তো আমি এখানে ডু লিখছি, এন্টিটা লেখা হয়নি কারণ হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এখানে এন্টি লেখা হয়নি। অ্যান্ড দে হলো তোমার প্রোনাউন নিজেই, তো দে। ঠিক আছে, তাই ডোন্ট দে না হয়ে এখানে হয়েছে ডু দে। আশা করি আমি তোমাকে রুল 2 কমপ্লিটলি বোঝাতে পেরেছি। যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট একটা বসাবো। ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট কখন কোনটা বসাবো, যদি ভার্বের সাথে এস বাই এস দেখি তাহলে ডাজেন্ট বসাবো, ভার্বের সাথে ইডি দেখলে ডিডেন্ট বসাবো, বাকি সব ক্ষেত্রে ডোন্ট বসাবো। সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে জিনিসগুলোকে তুলে দিতে হবে বা এন্টিটাকে তুলে দিতে হবে। ঠিক আছে, ওকে। সর্বশেষ টেকনিক, টেকনিক 3, কোনো কথা নাই বস, সরাসরি মুখস্থ। এটার উপরে কোনো কথা হবে না, তোমাকে সরাসরি মুখস্থ বিদ্যা বসায় দিতে হবে। মানে এই সবটা তোমাকে মুখস্থ লিখতে হবে, অ্যান্ড এইটা 1 থেকে 2টা থাকবেই থাকবে।
তো তুমি এটা মুখস্থ করবা। তোমার ফার্স্ট কাজ হলো এভরিবডি, এভরিওয়ান, অল বা এভরি থাকলেই হইলো, মেইন কথা হলো এভরি থাকলে হইলো। এভরি থাকলেই তুমি লিখে দিবা ডোন্ট তে, কোনো দেখা দেখি নেই কি আছে ভার্বের সাথে, কি আছে না আছে অত কিছু তোমার দেখার নেই। যদিও টেকনিক 1 দেখে নিবা যে ভার্বে মানে অক্সিলারি ভার্ব আছে কিনা। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তো অক্সিলারি ভার্বের নিয়মেই হবে, ঠিক আছে? সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের নিয়মেই হবে। বাট যদি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি এটা করে দিবা, কারণ ডোন্ট ডে, ডু ডে এটা সেন্টেন্স 2 নাম্বার নিয়ম, ঠিক আছে? এভরিবডি, এভরিওয়ান, অল এটা দেখলে আমরা লিখবো ডোন্ট দে। নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা লিখবো ডু দে। লেট আস বা লেটস থাকলে আমরা লিখবো শ্যাল উই, আর লেট শুধু লেট থাকলে আমরা লিখবো উইল ইউ, ঠিক আছে? তো এটা দেখার কিছু নেই। যেমন আছে এভরিবডি বিলিভস দিস আর ট্রু, তো এখানে এভরিবডি আছে, চোখ বুঝে লিখে দিব ডোন্ট দে। তারপর দেখো এভরি মাদার, এখানে এভরি মাদার কিন্তু আমি লিখিনি, বাট এভরি থাকলেই হলো। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি মাদার আছে, তো আমরা চোখ বুঝে লিখে দিব ডোন্ট দে, ঠিক আছে? তারপর দেখো নোবডি বিলিভস এ লায়ার, তো নোবডি, নো ওয়ান, নান থাক যাই থাকুক না কেন লিখবো কি ডু দে, তাই উত্তর হবে কি ডু দে। লেটস গো ফর এ ওয়ার্ক, তো লেটস আছে, লেটস বা লেটাস থাকলে কি হয় শ্যাল উই, লেটস বা লেটাস থাকলে হয় কি শ্যাল উই। তারপর লেট মি টেল সামথিং, আমাকে কিছু বলতে দিন, লেট শুধু লেট থাকলে উত্তর হয় কি উইল ইউ, তাই উত্তর হবে কি উইল ইউ। লেটস ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করতে দেন, তো লেটস আছে সেক্ষেত্রে উত্তর হবে কি শ্যাল উই। তো কথা হলো এটা তোমাকে সরাসরি এই ছকটা মুখস্থ করে নিতে হবে, আর মুখস্থ করলেই তুমি ইজিলি এই উত্তরগুলো করতে পারবা। ওকে, তার পরবর্তীতে আসে, তার পরবর্তী হলো রুল 3, মানে ওটা রুল 2 এর মধ্যে একটা টপিক ছিল। সেন্টেন্সে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে তুমি উত্তর লিখবা উইল। এখন অনেকের বিষয় থাকে, ফার্স্ট সমস্যা হলো ইম্পারেটিভ কি আমরা চিনি না, এইটা একটা প্রবলেম। নাম্বার 2, এখানে গ্রামাটিক্যালের একটু জটিলতা আছে, কারণ এখানে ব্রিটিশ আর আমেরিকান দুইটা নিয়ম থাকে। একটা নিয়ম অনুসারে ওয়ান্ট ইউ হয়, কোনো একটা নিয়ম অনুসারে উইলে হয়। বাট আমি যদি তোমাকে বলি তুমি যদি সবসময় উইলেও দাও, সেটা কোনো ক্ষেত্রে ব্রিটিশ নিয়ম হবে, কোনো ক্ষেত্রে আমেরিকান নিয়ম হবে, বাট সঠিক হবে, তুমি মার্ক পাবা। তাই অত ঝামেলার মধ্যে আমার মনে হয় না যাওয়াই ভালো। সোজা বাংলা কথা, সেন্টেন্সের যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় আমি লিখবো উইল ইউ। কি হবে ইম্পারেটিভ? কি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, প্লিজ অথবা কাইন্ডলি অথবা ডোন্ট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। মোটামুটি এই করে জিনিস দ্বারা যদি শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পলে। যেমন এখানে লেটস আছে, তো আমি কিছুক্ষণ আগে আমার যে মুখস্থ শখে বললাম লেটাস থাকলে বা লেটস থাকলে সরাসরি উত্তর হলে শ্যালই, তোমার দেখার দরকার নেই। এখানে দেখো কাইন্ডলি আছে, তো প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স উত্তর হবে উইল ইউ, ঠিক আছে? তারপর প্লিজ, তো প্লিজ বা কাইন্ডলি দুটোই, তো প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর শুরু হলে কি হবে উইল ইউ। তারপর দেখো ডু নট রান, তাহলে ডোন্ট, ডোন্ট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, উত্তর হবে উইল ইউ। লেটাস, লেটস থাকলে তো চোখ বুঝে উত্তর লিখবো শ্যাল উই, ঠিক আছে? হেল্প, হেল্প হলো ভার্ব, হেল্প দ্য হেল্পলেস, তো অসহায়কে সাহায্য করে, হেল্প হলো ভার্ব, ভার্ব দ্বারা শুরু হলে উত্তর হবে কি উইল ইউ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স। ফেস দ্য এক্সাম বোল্ডলি, তার ফেস মানে কি তুমি আর মুখোমুখি করো, তো এটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হলে উত্তর হবে কি উইল ইউ। সোজা বাংলা কথা হলো প্লিজ, কাইন্ডলি, ডোন্ট এবং ভার্ব এগুলো দ্বারা শুরু হলে উইলেও, আর এগুলো দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর হবে উইল, ঠিক আছে? তাহলে আমাদের টেকনিক 3 কমপ্লিট। তো আসি এবার আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি, যেটা তোমাদের এই যে বড় ভাইয়ারা পরীক্ষা দিল, ঢাকা বোর্ড 2026 সালের যেই এই বোর্ডটা আছে সেটা আমরা কমপ্লিট করব। তো তোমাদের এটা কোশ্চেনে থেকে 5 নম্বর কোশ্চেনে লেখা থাকে মেক ট্যাগ কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো ট্যাগ কোশ্চেন কমপ্লিট করতে হবে। ফার্স্ট একটাই যদি আমি খেয়াল করি লাইভ ইজ আছে, ইজ একটা অক্সিলারি ভার্ব, তো যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে আমার কাজ হলো অক্সিলারি ভার্ব লেখা এবং তার সাথে একটা এন্টি লেখা। বাট এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা একটু দেখে নিতে হবে, যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে আমি চোখ বুঝে এখানে একটা এন্টি লিখে দিব। এবং সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট আছে লাইফ, লাইফ কি লাইফ তার কোনো ব্যক্তি না, লাইফ মানে জীবন, তো যেহেতু কোনো ব্যক্তি না তার মানে আমরা ধরে নেব এটা বস্তু, আর সেক্ষেত্রে আমরা লিখবো কি ইট। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আসতেছে ইজেন্ট, ঠিক আছে? ইজেন্ট। 2 নম্বর প্রশ্ন নোবডি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে লিখলাম এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে লিখবো হলো কি ডোন্ট দে, নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা লিখবো ডু দে। সোজা মুখস্থ, কোনো কথা নাই বস, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর লিখবো কি নোবডি থাকার কারণে আমরা লিখবো কি ডু দে, ডু দে, কোনো কথা নাই বস, সরাসরি মুখস্থ। তারপরে বাট উই, উই আছে, আমরা যদি খেয়াল করি এটা 1 নম্বর ওয়ার্ড, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা আমার ভার্ব। তো আমি যদি খেয়াল করি এখানে কোনো তোমার কি নেই অক্সিলারি ভার্ব নেই, সেন্টেন্স কোনো অক্সিলারি ভার্ব নেই।
অক্সিলারি ভার্ব না থাকলে আমার প্রথম কাজ হলো ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট তিনটার মধ্যে একটা বসানো, তারপর সাবজেক্টের প্রোনাউন লেখা। বাট আমরা যদি খেয়াল করি এখানে এটা শুধু এক নম্বর ওয়ার্ড, এটা তো হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এটা ভার্ব। ভার্বের সাথে এস বাই এস নেই, তাই ডাজেন্ট হবে না। ভার্বের সাথে ইডি নেই, ডিডেন্ট হবে না, তাহলে হবে ডোন্ট। বাট ডু লিখলাম, এনটি লিখলাম না, কারণ এটা হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ থাকলে এনটি হয় না। তাহলে ডোন্ট, আর উই আছে উই, তাহলে উত্তর হবে কি ডু উই। ঠিক আছে? তো আওয়ার ডিপস অ্যান্ড অ্যাকশনস, তো শো তারপর প্রপারলি। ঠিক আছে? উই উইল নেভার ডিপেন্ড। তো এখানে বাকি আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এট ফার্স্ট এখানে একটা কমা দেওয়া উচিত ছিল, এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স আছে, আবার এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স আছে। এখন কথা হলো তুমি কোনটা করবা। সচরাচর সহজ কথা তোমাদের বলি যে সেন্টেন্সে যদি কমা ফুল স্টপ দিয়ে আলাদা করা থাকে কোনো বিষয় না, মেন কথা যার সাথে ট্যাগ থাকে অফ দিয়ে কাজ করতে হয়। যেমন ট্যাগটা আছে হলো এর সাথে, এখানে কি আছে উইল, উইল একটা কি তোমার হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হয় অক্সিলারি ভার্ব লিখতে হয় এবং তার সাথে একটা এন্টি লিখতে হয়। বাট সেন্টেন্সের সাথে নেগেটিভ ওয়ার্ড আছে নেভার, তো নেগেটিভ ওয়ার্ড থাকলে এন্টি লেখার দরকার নেই। তারপর সাবজেক্ট প্রোনাউন উই আছে উই, উই নিজে একজন প্রোনাউন, তাহলে উত্তর কি উই দেব। সর্বশেষ বাদ আছে মাস্ট, মাস্ট নিজে একজন অক্সিলারি ভার্ব, তাহলে উত্তর হবে কি মাস্ট। যেহেতু মাস্ট অক্সিলারি ভার্ব, তার সাথে একটা এন্টি, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে চোখ বুঝে তুমি এন্টি লিখতে পারো। দেন সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি আছে উই, উই নিজে একজন প্রোনাউন, তাহলে উই নিজে একজন প্রোনাউন। তো এই হয়ে গেল মোটামুটি ঢাকা বোর্ড 2026 সালে অল বোর্ড কমপ্লিট। কংগ্রাচুলেশন, তুমি অলরেডি 5 মার্ক শিখে আসছো এবং 5 মার্ক তোমার থেকে কেউ নিতে পারবে না। যদি তোমার কোনো সমস্যা হয় তুমি কমেন্ট সেকশনে বলতে পারো, বাট আমার মনে হয় না তোমার কোনো সমস্যা থাকার কথা, কারণ আমি একবারে বাচ্চাদের মতো একবারে এ টু জেড প্রথম থেকে শিখেছি। তাই তোমার প্রয়োজনে প্রথম থেকে তুমি ভিডিওটাকে আরেকবার দেখতে পারো নিজের সুবিধার্থে। ঠিক আছে? তো চলো একটা কাজ করবো, বিগত সালের সব প্রশ্ন উত্তর করবে। ঠিক আছে? এখন আমি তো আর বিগত সালের সব কোশ্চেন তোমাকে এই ক্লাসে করাতে লাগলে ট্যাগ কোশ্চেনের উপরেই আমার পুরো ক্লাস হয়ে যাবে। আমার কাজ হলো খুব অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে তোমাকে অন্তত গ্রামাটিক্যালে 60+ মার্ক অর্জন করানো, এবং এই ক্লাসে আমার টার্গেটেই যাই। ঠিক আছে? চলো সামনে দেখি কি আছে। তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। তো যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত আমাদের প্রিমিয়াম পেড কোর্সে যুক্ত হয়নি, তারা চাইলে আমাদের প্রিমিয়াম কোর্সে যুক্ত হতে পারো। তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, এবং যে সকল শিক্ষার্থী যারা একান্ত কিছুই পারো না, এই মুহূর্তে ইংরাজি বা অঙ্ক এই সাবজেক্টগুলো নিয়ে খুবই টেনশনে রয়েছে, তো তোমাদের জন্য বেশ একটা অপরচুনিটি। বর্তমানে আমাদের গেট 1 চলতেছে, তো যদি কেউ একটা কোর্সে ভর্তি হয় অটোমেটিক্যালি আরেকটা কোর্স ফ্রি পাবে। যারা আমাদের ইংরেজি কোর্সে ভর্তি হবে, ইংরেজি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বেসিক টু অ্যাডভান্স কোর্স, এই কোর্সটাতে যারা ভর্তি হবা তারা খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাওয়া ম্যাথ কোর্সটা সম্পূর্ণভাবে ফ্রি থাকবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, অল ইন অল গাইডলাইন এবং 1-to-1 মেন্টরশিপ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। যারা এখন পর্যন্ত যুক্ত হওনি তারা কিন্তু একটা বেস্ট অপরচুনিটি এবং বেস্ট ডিল তোমার জন্য, যে ভাইয়া যেভাবে তুমি তো দেখলা যে ভাইয়া কীভাবে পড়াই, অ্যান্ড আমাদের অনেক ক্লাস আছে, তোমরা যারা আমাদের চেনো তারা তো জানোই, যারা চেনো না তারাও জানবা ইনশাল্লাহ। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই কোর্সগুলোতে, তারা যোগাযোগ করবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা সেম নাম্বারেই, এই নাম্বারে আমাদের সরাসরি ফোন দিয়েও যুক্ত হতে পারো। অনেক ক্ষেত্রে ফোন ধরা হয় না, বাট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেক্ষেত্রে বেটার হয় আমাদের ক্ষেত্রে। বাট তুমি চাইলে আমাদের সরাসরি ফোনও দিতে পারো। এই কোর্সটাতে তুমি কি কি পাবা? এটা হলো একটা ফাইনাল রিভিশন কোর্স, একবারে তোমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত কোর্সটা কন্টিনিউ থাকবে। অর্থাৎ এই একটি কোর্স কেনার পরে তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, আর কোনো কিচ্ছু করতে হবে না, কোনো দিকে টেনশন করতে হবে না। একবারে শুরু থেকে তোমাকে এমনভাবে শিখিয়ে দেওয়া হবে যেন তুমি একটা বাচ্চা শিশু, এবং তোমাকে হাত ধরে পথ হাঁটা শেখাচ্ছি আমরা। আমাদের দ্বারাই তুমি হাঁটা শিখবা, আমাদের দ্বারাই তুমি থাকবা, এবং ইন্টার লেভেলও আমাদের সাথে তুমি থাকার একটা বেশ অপরচুনিটি পাবা। এখন বর্তমানে বাই 1 গেট 1 চলছে, একটা কোর্সে ভর্তি হলে কিন্তু অটোমেটিক্যালি আর একটা কোর্স ফ্রি পেয়ে যাচ্ছ। খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হবা, কেননা যারা একান্ত কিছুই পারো না তাদের জন্যই কিন্তু আমাদের এই বেস্ট ডিল। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের সামনে। তো অবশ্যই যুক্ত হবা যারা যুক্ত হতে চাও, তো এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, কোর্সের ডিটেলস সবকিছু জেনে যুক্ত হতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের চেঞ্জিং সেন্টেন্স। এরপর আমরা শিখবো কি চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স বলতে বোঝানো হয় নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই যে পরিবর্তনগুলো আমাদের শিখতে হবে। তো সোজা যদি আমি যাই চেঞ্জিং সেন্টেন্সে, একটা চেঞ্জিং সেন্টেন্স এইভাবে থাকে যে তোমার কি চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডাইরেক্ট, তোমার কি ডাইরেকশন গিভিং ইনটু, এখানে 10 মার্ক থাকে। এখন এখানে কথা হলো ভাইয়া এখানে আমি নিব কত মার্ক? এখানে আমি নিব হলো মিনিমাম 8 মার্ক, তো নিবই। তো ফার্স্ট আমরা যদি দেখি তো প্রথম সেন্টেন্সটা কি,
যে সাকসেস ইজ দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। তোমার সফল কি মানে কঠোর পরিশ্রমের ফলাফলই হলো সফলতা। করতে হবে মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ করার নিয়ম কি? ইন্টারোগেটিভ আর ট্যাগ কোশ্চেন প্রায় সেমই। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে বা না থাকে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে তুমি অক্সিলারি ভার্ব লিখবা, ঠিক আছে? যদি অক্সিলারি ভার্ব থাকে তোমার প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব লেখা, তার সাথে একটা এনটি যুক্ত করে দিবা, প্লাস সাবজেক্টের প্রোনাউন লেখা দরকার নেই, বাকি যা অংশ লিখে একটা কোশ্চেন মার্ক দিবা, যেটা তুমি ট্যাগ কোশ্চেনে করলা। ট্যাগ কোশ্চেনের সেম ছিল, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব লিখলাম, একটা এনটি লিখলাম, এন্ড কি সাবজেক্টের প্রোনাউন লিখলাম। বাট এখানে সিস্টেম হলো সাবজেক্টের প্রোনাউন লেখা দরকার নেই, সেন্টেন্স অক্সিলারি ভার্ব লেখো, একটা এনটি লেখো, লেখার পর প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা আছে হুবহু লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও। যেমনটা দেখো আমরা এটার উত্তর করি, এইখানে সেন্টেন্স অক্সিলারি ভার্ব ইজ আছে, তাই ইজের সাথে একটা এনটি, দেন কি ইজের সাথে এনটি লেখা শেষ, তারপর প্রথম থেকে বা সাবজেক্ট থেকে পুরোটা। সাকসেস ইজ তো লিখছি, তাই সাকসেস ইজ লিখছি বাদ, দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, ঠিক আছে? ওকে, তারপরে ধরো এইটা 2 নম্বরটা, এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, এভরিওয়ান ওয়ান্টস সাকসেস মানে প্রত্যেকে সফলতা চায়। করতে হবে নেগেটিভ। নেগেটিভে যদি এভরি থাকে তাহলে নেগেটিভে যদি কি থাকে এভরি থাকে, নেগেটিভে যদি এভরি থাকে তাহলে উত্তর হয় এরকম যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, প্লাস এভরির পরের ওয়ার্ড প্লাস একটা বাট প্লাস বাকি অংশ, ঠিক আছে? তোমার কি নেগেটিভ কি করতে হচ্ছে এখানে? নেগেটিভ। নেগেটিভে যদি এভরি থাকে তাহলে নিয়ম হলো নেগেটিভে এভরি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর একটা কি এভরির পরের ওয়ার্ড বাট প্লাস বাকি অংশ। তো সেই অনুসারে যদি আমরা উত্তর করি, এখানে কি আছে? এভরি আছে, এভরির পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের ওয়ার্ড কি আছে? ওয়ান, এই হলো ওয়ান, তারপর একটা বাট, এই হলো বাট, প্রথম থেকে লাস্ট অংশ, এই যে লাস্ট অংশ। তো নেগেটিভ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। ওকে, তার পরবর্তী কোশ্চেন হলো হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। তাহলে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে সফলতার জন্য। কি করতে হবে? কমপ্লেক্স, কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। তো কমপ্লেক্স করার নিয়ম হলো যে একটা সেন্টেন্স থাকুক আর দুইটা থাকুক, তোমার নিয়ম হলো দুইটা সেন্টেন্সে খুব পরিণত করতে হবে। এবং কমপ্লেক্স করতে হলে প্রথমে সিন্স অ্যাজ হোয়েন বসাতে হবে, অথবা সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট বসাতে হবে। এটাই হলো কমপ্লেক্স করার নিয়ম, অথবা আমরা ইপো বসাতে পারি। তো আমরা যদি খেয়াল করি এটা একটা তোমার কি, আমরা যদি এখানে খেয়াল করি হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করো লিড টু সাকসেস, এখানে দেখুন ই দেওয়া নাই, মানে কোনো সাবজেক্ট দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা কি করবো? দুইটা সেন্টেন্স তৈরি করবো। তো প্রথম লিখবো উই ওয়ার্ক হার্ড, তো এটাকে আমরা একটা সেন্টেন্স করলাম যে হার্ড ওয়ার্ক, ওটা হলো উই ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। টু এর নিয়মে, এটা আমরা করছি হলো টু এর নিয়মে। টু এর নিয়মে হলো যে টু থাকলে টু মানে সিম্পলে, এটা যেহেতু টু আছে তো আমরা এটা সিম্পলে আছে, সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করতেছি। নিয়ম হলো টু থাকলে টু এর পরিবর্তে সো দ্যাট, তারপর সাবজেক্টের প্রোনাউন একটা ক্যান অথবা কুড, তারপর টু এর পরের অংশ। তো সেক্ষেত্রে আমরা সেই অংশ যদি করি যে টু এর পরিবর্তে একটা সো দ্যাট, সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট নিজেই উই, উই নিজেই প্রোনাউন, তারপর একটা ক্যান অথবা কুড। যদি এখানে তোমার ভার্বের সাথে ইডি থাকে তাহলে কুড, আর যদি এখানে ভার্বের সাথে ইডি না থাকে তাহলে এখানে ক্যান, ঠিক আছে? প্লাস টু এর পরের অংশ, টু এর পরের অংশকে এখানে সাকসেস, তো এখানে কি অ্যাচিভ সাকসেস বা সাকসেস আমরা সরাসরি লিখতে পারি, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে গেল। এরপরটা আমরা দেখি তোমার কি সাকসেস ক্যাম থ্রো তোমার কি পারসেভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন মেক কম্পাউন্ড, কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ডের নিয়ম হলো সেন্টেন্সের মধ্যে তোমাকে একটা অ্যান্ড বাট অর যুক্ত করতে হবে। তো আমরা যদি দেখি সাকসেস ক্যাম এটা একটা ওয়ার্ড, আর প্রিজার্ভ অ্যান্ড হলো ডিটারমিনেশন এটা একটা ওয়ার্ড, তাহলে দুইটা ওয়ার্ড আছে, এই দুটাকে আমরা একটা করবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি হলো এই যে পরেরটাকে আগে পিপুল মানে মানুষই সচরাচর কাজ করে, তাই পিপুল প্রিজারেন্স অ্যান্ড ডিটারমিনেশন, তো পিপুল প্রিজারেবল অ্যান্ড ডিটারমিনেটেড, ঠিক আছে? তো এটা একটা গেল। দেন আমরা একটা অ্যান্ড যুক্ত করে প্রথমটাকে লিখবো। তো এখানে তোমার কি আছে? দে অ্যাচিভ কি সাকসেস, তাই যে দে অ্যাচিভ সাকসেস হলো। তো এটার মাধ্যমে হয়ে গেল। এর পরবর্তী আসে সাকসেস রিকোয়ার্ড ডেডিকেশন, সাকসেস আসলে ডেডিকেশন চায়, অ্যান্ড এভরিওয়ান নো ইট এবং প্রত্যেকে এটা জানে। করতে হবে কমপ্লেক্স। তো দেখো এটা কি মেনলি ভার্ব আছে, কারণ এখানে দুই পাশে একই। তো আমরা কি করব? প্রত্যেকে এটা জানে, যে দুই ভাবে করতে পারি। নাম্বার ওয়ান আমরা প্রথমটা লিখতে পারি, লেখার পরে এইটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শেষ করে দিতে পারি, ঠিক আছে? নাম্বার টু আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে আগে লিখতে পারি এবং পরেরটুকু লিখতে পারি। দেখো এখানে আছে এভরিওয়ান নো, এভরিওয়ান নো প্রত্যেকে জানে, ঠিক আছে? দ্যাট এটা প্রত্যেকে জানে যে সাকসেস রিকোয়ার্ড ডেডিকেশন, ঠিক আছে? সাকসেস রিকোয়ার্ড ডেডিকেশন প্রত্যেকে জানে যে কি, জানে যে সফলতা হলো ডেডিকেশন চাই। তো এখানে আমি কিছু রুলস গুলো দেখাইনি, কারণ রুলস গুলো দেখাতে লাগলে আমার এখানে সময় লাগবে তোমার প্রায় 1 ঘন্টা প্লাস, ঠিক আছে? তো
এই ক্লাসের জন্য তোমাকে অবশ্যই পেড কোর্সে যুক্ত হতে হবে, সেক্ষেত্রে তুমি ইজিলি আমাদের সকল ধরনের গ্রামাটিক্যাল টেকনিকগুলো পেয়ে যাবে এবং সেখানের মাধ্যমে সলভ করবা। এবং আমরা এখানে যতটুকু তোমাদের সম্ভব 60+ জন্য যতটুকু সম্ভব ততটুকু আমরা এখানে শিখিয়ে দিব। বাট ফুল বোঝার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেখো যে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আমাদের পেড কোর্সে যুক্ত হতে পারো আমাদের সাথে পুরো জিনিসটা শেখার জন্য। আচ্ছা, এখানে লেখা আছে উই মাস্ট তোমার কি কন্টিনিউ ওয়ার্কিং হার্ড সো দ্যাট। তো সো দ্যাটের নিয়মে এবার আগেরটা দেখো যে টু ছিল সো দ্যাট করছি, এবার হলো সো দ্যাট আছে টু করবো। তাহলে এখান থেকে প্রথম থেকে যা আছে ওই পর্যন্ত লিখে দিলাম ওয়ার্কিং হার্ড পর্যন্ত। যেটা এখানে সো দ্যাট আছে সেই নিয়ম অনুসারে টু হবে এবং লাস্টে ক্যানের পরে যেটা আছে তোমার কি সাকসেস, অ্যাচিভ সাকসেস, অ্যাচিভ সাকসেস। ঠিক আছে, আগের নিয়ম ছিল যে টু এর পরে যেটা ছিল মানে ক্যানের পরে লিখছিলাম এবং ক্যানের পরে যেটা আছে এবারে এখানে লিখবো। ঠিক আছে, ওকে। সাকসেস ইজ নট তোমার কি অ্যাজ ওয়েল উইদাউট এফোর্ট। ঠিক আছে, করতে হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করতে হলে আমরা বেশ কিছু ওয়েতে করতে পারি। নাম্বার 1, যেহেতু এখানে সেন্টেন্সে নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভের নিয়ম মানে হলো নেগেটিভের উল্টা। নেগেটিভ করার নিয়ম ছিল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসাবো এবং অপোজিট লিখবো। এবার তোমার কাজ হবে উল্টা কাজ, মানে নট থাকবে, নটটাকে উঠাইতে হবে আর অপোজিটটা উল্টা দিতে হবে। তো আমরা সেন্টেন্সে যদি দেখি এখানে নট আছে, নটটাকে বাদ দিব, সাকসেস সাকসেস, ইজ আছে ইজ, তো নট উঠাই দিলাম, বাকি যেটা আছে। ঠিক আছে, এখন হলো অনলি, অনলির পরিবর্তে আমরা দুইটাতে করতে পারি, মানে উইদাউট। উইদাউট মানে হলো ছাড়া, এক এর অপোজিট হলো অনলি থ্রো, আর একটা আছে হলো উইথ। ঠিক আছে, তো দুইটা করতে পারো, উইথটাই সহজ মোটামুটি, তুমি যেটা করো কোনো সমস্যা নেই। তো অনলির পরিবর্তে তুমি লিখতে পারো অনলি থ্রো অ্যান্ড এফোর্ট। আর একটা সিস্টেম আছে যে আমরা ওখানে উইদাউটের জায়গায় লিখতে পারি উইথ এফোর্ট। ঠিক আছে, তো উত্তর একটাতে করলে হয়। তারপর দ্য জার্নি টু সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট করতে হবে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি নিয়মের হলো প্রথমে হোয়াট বা হাউ লিখতে হবে। এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে হোয়াট বা হাউ লিখতে হবে। হোয়াট লিখবা তখন যখন সেন্টেন্সে এন দেখবা, আর যদি এন না দেখো তাহলে লিখবা হাউ। লেখার পরে ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ, এক্সক্লেমেটরি চিহ্ন, উত্তর শেষ। তো সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা যদি এক্সক্লেমেটরি দেখি, তো এখানে আছে যে তোমার কি আমি প্রথমে খুঁজবো কি এন, সেন্টেন্সে কোনো এন নাই, তাই আমরা লিখবো হাউ। তারপর ভেরির পরের অংশ, ভেরি হলো এটা, এর পরের অংশ, তারপরে আগের অংশ। ঠিক আছে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তো শেষ। নিয়ম হলো আর সেন্টেন্সে এন আছে কিনা দেখতে হবে, এন থাকলে হোয়াট লিখতে হবে, না থাকলে হাউ লিখতে হবে। ভেরির পরের অংশ, ভেরির আগের অংশ, এক্সক্লেমেটরি চিহ্ন, তো শেষ। এরপর আসো ইট টেক্স টাইম, এটা সময় নিচ্ছে ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস। করতে হবে সিম্পল, ইফ এর নিয়ম অনুসারে বাই বা ভার্বের সাথে আইএনজি হয়, তো এখানে আমরা জাস্ট আইএনজি করে দেবো। এখানে অ্যাচিভ আছে, এর সাথে অ্যাচিভিং, আইএনজি, সাকসেস আছে, সাকসেস, আর প্রথম আছে কি টেক টাইম, আর এই যে টেক টাইম। ঠিক আছে, তো এইভাবে আমরা উত্তর করতে পারি। তারপরে এটা হলো দেখো সাকসেস রিকোয়ার্ড বোথ পার্ট অ্যান্ড এফোর্ট। এখন বোথ ডট ডট অ্যান্ড নেগেটিভের ক্ষেত্রে বোথ ডট ডট অ্যান্ড, বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো বসে। তো বোথের আগ পর্যন্ত সাকসেস রিকোয়ার্ড ছিল, সাকসেস রিকোয়ার্ড, বোথের জায়গায় বসে হলো নট অনলি। ঠিক আছে, আর অ্যান্ডের জায়গায় বসে হলো বাট অলসো নেগেটিভের নিয়ম অনুসারে। তো এখানে যা আছে এখানে তাই এখানে, তো নিয়ম অনুসারে তোমাকে এটা আমাদের টেকনিক 2 অনুসারে ছিল। তো গেল মোটামুটি। এরপর আসি পাঞ্চুয়েশন। মোটামুটি তোমরা জানো যে পাঞ্চুয়েশন সবচেয়ে একটা সহজ জিনিস, এখানে তেমন কিছু করতে হবে না, খালি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এগুলোই বসাতে হবে। তুলনামূলক আশা করি তোমরা সবাই পারো। তারপরে চলো আমরা পাঞ্চুয়েশনে কিছু টেকনিক্যালি জিনিস শিখি যেন ইজিলি পারি। ওকে, এখানে বলা হয়েছে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মেক হোয়ার নেসেসারি ইন দ্য ফ্লোয়িং টেক্সট। আচ্ছা, এরপরে আমরা তোমাদের গ্রামাটিক্যাল মানে রিটেন অংশ করবো। ঠিক আছে, আমার মেবি মনে হয় এরপরে রিটেন অংশ, হ্যাঁ। তো এরপর রাইট ফর্ম ভার্ব, তারপর রিটেন অংশ। ঠিক আছে, তো চলো আমরা এটাকে সলভ করি। তো এখানে বলা হয়েছে দেখো, এটাকে আমার কাজ হলো প্রথম যদি ওয়ার্ড যেটা থাকবে অবশ্যই সেটা বড় হাতে লিখতে হবে। ঠিক আছে, দ্য ম্যান সেড। তো সেডের নিয়ম হলো সেড যদি দুইটা সিস্টেমে থাকতে পারে, এক সেড প্রথমে থাকতে পারে, এক সেড লাস্টে থাকতে পারে। সেড যেমনটা এখানে প্রথমে আছে, সেড যদি প্রথমে থাকে সেড প্লাস অবজেক্ট প্লাস কমা, ইনভাইটেড কমা দ্বারা প্রথম ওয়ার্ড দ্বারা বড় হাতে লিখে শুরু করতে হবে। আর সেড যদি শেষে থাকে তাহলে তোমার নিয়ম হবে হলো যে সেটের আগে ইনভাইটেড কমা ক্লোজ করে সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। তো এই নিয়মগুলো আমাকে খেয়াল রাখতে হবে। যেহেতু সেট প্রথমে আছে তাই আমাকে করতে হবে সেট প্লাস অবজেক্ট প্লাস কমা, তাই আমার এখানে হবে কমা। ঠিক আছে, তারপর ইনভাইটেড কমা দ্বারা বড় হাতে প্রথম অক্ষর বড় হাতের, তাই ইনভাইটেড কমা দ্বারা প্রথম মাই হলো বড় হাতের। বলা হয়েছে মাই ফ্যামিলি তোমার হ্যাভ বিন তোমার কি স্টার্ভিং ফর এ কাপল অফ ডে। তো এই পর্যন্ত ডে পর্যন্ত বোঝা যাচ্ছে কথা শেষ, আই দ্বারা নতুন কথা শুরু করছে, তার মানে এই পর্যন্ত কথা শেষ। ঠিক আছে, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কথা শেষ, তাই এখানে একটা ফুল স্টপ। তারপর কি লেখা আছে আই, অবশ্যই কথা নতুন ভাবে কথা শুরু করার জন্য বড় হাতের অক্ষর দিতে হবে, আর আই সবসময় বড় হাতেরই হয়, আইকে আমি কখনো দেখিনি ছোট হাতে রয়েছে।
আই হ্যাভ গন, এখানে বলা হয়েছে কি তুমি ধরো কাপল অফ ডে, মানে একটা কাপল ডে কাটানোর জন্য আমাদের ফ্যামিলি যে গিয়েছে, তো সেখানে কি বলছে আই হ্যাভ গন ফ্রম ডোর টু ডোর ইন তোমার কি রিকোয়েস্ট অফ ওয়ার্ক। আমি কি করছি মানে দরজা মানে ডোর টু ডোর বলতে বোঝানো হলো পাশাপাশি এরকম কিছু, যে পাশাপাশি আমি কি চলে গেছিলাম কোনো জায়গায় কাজের জন্য, বা তার আশেপাশে আমি কোনো জায়গায় কাজের জন্য গিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু বাট আই হ্যাভ ফাউন্ড নো ওয়ার্ক, কিন্তু আমি কোনো ধরনের কাজ পাইনি। কথাটা কি বললো মশিন সেট, তাহলে দেখো কথাটা কিন্তু সেট এখানে বলছে, তার মানে কথা শেষ হয়ে গেছে কোথায় এখানে, কথা শুরু হয়েছে এখান থেকে, কথা শেষ হয়েছে এখানে, তাহলে ওখানে আই দ্বারা ইনভাইটেড। তো আই হ্যাভ তোমার কি আই বড় হাতের অবশ্যই, ফ্রম ডোর টু ডোর ইন রিকোয়ার্ড ফ্রম ওয়ার্ক, বাট আই অবশ্যই আই বড় হাতের হবে অল টাইম, ঠিক আছে। আই হ্যাভ ফাউন্ড নো ওয়ার্ক, ঠিক আছে, কথা শেষ। অ্যান্ড তোমার কি করবা আবার ইনভাইটেড কমা শেষ করে দিবা। তারপর কি বলছে সেট মশিন, তো এখানে জাস্ট এখানে এটাই করবে, অ্যান্সার লেখা করবে, অ্যান্সার তো লেখা হবে, জাস্ট একটা মিস্টেক নিয়ে লিখছিলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে মানে নতুন কোনো ওয়ার্ড যুক্ত করতে হবে না, জাস্ট তাই যেহেতু এখানে কথা শেষ হতে মাদার অবশ্যই নাম বড় হাতের অক্ষরে, তো মশিন বড় হাতের অক্ষরে, সেট আছে সেট অ্যান্ড ফুল স্টপ, ঠিক আছে। অবশ্যই সেট যদি পরে থাকে ফুল স্টপ দিব, তাহলে এখান থেকে আবার নতুন ভাবে কথা শুরু হবে। তো এটা অবশ্যই বড় হাতের এবং ইনভার্টেড কমা, তো বড় ইনভার্টেড কমা দিয়ে বড় হাতের লিখলাম টেক দ্য ব্রেঞ্চ অফ কি অ্যান্ড ওপেন দ্য তোমার কি অ্যালার্নিং। তো এখান থেকে তুমি এটা করবা, দেন আমি যদি খেয়াল করি যে টেক, ঠিক আছে, দ্য ব্রোঞ্জ অফ কিস অ্যান্ড ওপেন দ্য কি অল মিরা, ঠিক আছে, বা আলমিরা বা আলমারি, আসলে এখানে অলমারি, এখানে ওই অলমারি বা আলমিরা হয়, ঠিক আছে। তো আলমারি, তারপর কি হ্যাভ হ্যাজ মাচ মানি অ্যাজ ইউ রিকোয়ার্ড, তুমি যতটুকু টাকা চাও ততটুকু। দেখো হ্যাভ বড় হতে যত নতুন ভাবে কথা শুরু হচ্ছে, হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ রিকোয়ার্ড। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে যদি বোর্ডগুলো প্র্যাকটিস করি এবং আমাদের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকের সাহায্যে শিখি, তাহলে খুব সহজে আমরা তা করতে পারবো। এরপর আসি রাইট ফ্রম ভার্ব। তো রাইট ফ্রম ভার্বে আমরা কি কি করবো? রাইট ফ্রম ভার্ব মোটামুটি তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, বাট রাইট ফ্রম ভার্বও মোটামুটি অনেকটা সহজ যদি তুমি রাইট ফ্রম ভার্ব এভাবে শিখো, যে কোথায় আইএনজি বসবে, কোথায় কোন ধরনের পরিবর্তন হবে না, কোথায় ভাবের সাথে এডি হবে। তো এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে, তুমি খুব সহজভাবে কিন্তু রাইট ফ্রম ভার্ব কমপ্লিট করতে পারবা। তো আমরা রাইট ফ্রম ভার্ব করার জন্য আমি এখানে একটা রাইট ফ্রম ভার্ব রাখছি, তুমি দেখতে পাচ্ছ। তো এই রাইট ফ্রম ভার্বটা আমরা কমপ্লিট করবো। তোমাদের রাইট ফ্রম ভার্বটা কিভাবে থাকে? একটা টেবিল থাকে, তারপরে তোমার সেন্টেন্সে ওয়ার্ড থাকে। এখন এই ধরনের রাইট ফর্ম ভার্ব কমপ্লিট করার জন্য তোমাকে কয়েকটা জিনিস জানতে হয়। নাম্বার 1, বাংলা মিনিং জানতে হবে। অবশ্যই রাইট ফর্ম ভার্বের জন্য বাংলা অর্থ জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাংলা অর্থ জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ধরো এখানে আমি তোমাকে জাস্ট কয়েকটা জিনিস দেখাই, যেমন ধরো এখানে আছে সফটওয়্যার, ঠিক আছে। তো এখানে আছে তোমার কি প্রিপজিশন অফ, এই যে প্রিপজিশনের পরে গ্যাপ আছে, এগুলো কি হবে? তারপরে হলো তোমার ধরো আমি ধরো এখানে আর কোনো কিছু আছে, আচ্ছা এখানে আছে আর এর পরে গ্যাপ থাকলে কি হবে, এগুলো তোমাকে জানতে হবে, পরিবর্তনগুলো তোমাকে শিখতে হবে, ঠিক আছে। যেমন অফ প্রিপজিশনের পরে কোনো গ্যাপ থাকলে তার সাথে আইএনজি হবে, তার মানে এই ইফ নম্বরে যাই বসাও সেটা আইএনজি ফর্ম বসাতে হবে। তারপরে ধরো এখানে বাই আছে, ঠিক আছে, বাই, আর বাইয়ের আগে মানে ইজের পরে যদি তোমার ই থাকে, সেক্ষেত্রে তোমার কি ভার্বের সাথে ইডি হবে, তার মানে ডি নাম্বারে যে ওয়ার্ডটা হবে সেটা ভার্বের সাথে ইডি হবে। তো এই জিনিসগুলো শেখার জন্য অবশ্যই তোমাকে আমাদের পেড কোর্সে থাকতে হবে, যেমন ভাবে আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো দেখালাম, সেম ভাবে তোমাকে প্রত্যেকটা জিনিসের নিয়ম দেখাই দিব। এবার তোমার কাজ হলো, কিছু তো ফ্রিতেও লাগে নাকি, সবকিছু পেড কোর্স গুলো তো হয় না। তো আমাদের প্রথম কাজ থাকবে যে তোমাদের রিটেন মার্ক, আমার এখানে টার্গেট 100 মার্ক তোলা না, এই জন্য সবকিছু যে তোমাকে পারতে হবে এমন না, আমার এখানে টার্গেট 60+ মার্ক অর্জন করা। তো এবার আমার কাজ থাকবে হলো তোমাকে যে জিনিসটা শেখানো, যেহেতু এটা তোমাকে ওইভাবে শেখানো সম্ভব না, বাট এইটা শেখানো সম্ভব তোমার রাইটিং পার্ট, ঠিক আছে। রাইটিং পার্টে যে 40 মার্ক আছে, সে তার মধ্যে আমি তোমাকে 30+ মার্ক এই ক্লাসে নিয়ে দিব, কারণ আমার টার্গেট আমি আগে বলছি এই ক্লাসে আমি 60 করবো। অলরেডি আমি তোমাকে এই ক্লাসে 10-15 করেছি, এখানে হলো যদি 30 করি তাহলে হচ্ছে তোমার কত 45, ঠিক আছে। রাইট ফর্ম ভার্বটাকে আমরা সাইড রাখছি, কারণ রাইট ফর্ম ভার্ব একটা নির্দিষ্ট টেকনিক্যালি করতে হয়, আমাদের ওই রুলসগুলো জেনে তারপরেই করতে হবে, অর্থাৎ আমাদের সাথে শিখে তোমাদের করতে হবে। তো অবশ্যই আমাদের সাথে যদি রাইট ফর্ম ভার্ব, ট্যাগ কোশ্চেন বা বাকি অল ক্লিয়ারলি করতে চাও, তাহলে তোমাকে যুক্ত হতে হবে আমাদের এই কোর্সটিতে। এই কোর্সটিতে বর্তমান গেট 1 বাই 1 চলতেছে, তো যদি একটা বাই করো আর একটা ফ্রি পাবা খুব ইজিলি। ইংলিশ কোর্স কিনলে অনায়াসে তুমি পাচ্ছ ম্যাথ কোর্স সম্পূর্ণ ফ্রিতে, এবং ইংলিশ কোর্সের বর্তমান প্রাইস হলো 1299 টাকা। এই টাকাতে তুমি পেয়ে যাচ্ছ তোমার 3টা কোর্স, ইংরেজি ফার্স্ট, ইংরেজি সেকেন্ড অ্যান্ড ম্যাথ।
তো 3টা কোর্সের মূল্য 1299। আই হোপ যে তোমাদের জন্য একবারেই সিম্পলি, মানে একটা কোর্সের দাম 300 টাকাও হয়নি মনে হয়। তো এই কোর্সগুলো নেওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা সরাসরি ফোন করে আমাদের সাথে কোর্সের বাকি ডিটেলস জেনে খুব অনায়াসে তুমি যুক্ত হয়ে যেতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেও যুক্ত হতে পারো। ওকে, এবার আমরা সর্বপ্রথম শুরু হলো অ্যাপ্লিকেশন। এখন অনেকে বলা হয় যে ভাইয়া অ্যাপ্লিকেশনের আমরা একটু ফরম্যাট শিখি। অ্যাপ্লিকেশনে আমরা কি শিখবো? ফরম্যাট। একটা দিয়ে 10,000 ফরম্যাট লেখাও, 50,000 লেখো, 60,000, 5 লক্ষ লেখো, এরকম হাজার হাজার ফরম্যাট আমাদের ইউটিউবের জগতে অভাব নাই। বাট আমি অ্যাকচুয়ালি কথা বলি যে কোনো ভালো শিক্ষার্থী আসলে কোনো ফরম্যাট শেখে না। অ্যাট লাস্ট তুমি যেহেতু এই যে ভিডিওটা দেখতেছো আমার থেকে শিখতেছো, এখন কথা হলো তোমাকে আসলে সপ্তাহ আসলে শেখানো সম্ভব না, তুমি নিজেও শিখবা না। যদি কেউ যে ভাই 10টা অ্যাপ্লিকেশন শিখো তাহলে শিখবা না, তোমাকে কিন্তু আমাকে নির্দিষ্ট একটা ফরম্যাটে শিখাতে হবে। বাট আমি একটা দিয়ে তোমাকে সব শিখাতে পারবো না ভাই, কেননা আমার ধরো একটা ক্যাটানে একটাই হয়ে থাকে। যেমন ধরো সেটিং আপে ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর হলো সেটিং আপে ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, এগুলোকে আমরা একটা ফরম্যাটে লিখতে পারি, কারণ এগুলোর কথাগুলো প্রায় সেম কোয়ালিটির হয়ে থাকে। অ্যান্ড এই সেম ফরম্যাট দিয়ে আমি কি টিসি লিখতে পারবো? আমি টিস ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু লিখতে পারবো না। স্টাডি টুল লিখতে পারবো? তা পারবো না। তার মানে আমাকে ক্যাটাগরি আকারে, টাইপ আকারে জিনিসগুলোকে শিখতে হবে। ফরম্যাটই শিখবো বা টাইপ আকারে শিখবো, যেন আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ মার্ক পাই। ঠিক আছে? তো এই জন্য আমাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো টেকনিক নাম্বার 1 শিখতে হবে। তো এখানে দেখো এগুলোর মাধ্যমে তুমি কি কি লিখতে পারবা, জিনিসগুলো মাথায় রাখো। নাম্বার 1 তুমি লিখতে পারবা কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, কমন রুম, ক্যান্টিন, ঠিক আছে, টিউবওয়েল, তারপর হলো লিটারেচার ক্লাব, তারপরে তোমার কি ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, শহীদ মিনার, এইগুলো তুমি খুব সহজে লিখতে পারবা এটা দ্বারা। ঠিক আছে, এই একটা দ্বারা তুমি এগুলো সবগুলো লিখতে পারবে মোটামুটি। এখন ধরো এগুলো লিখবো, ফার্স্টে তোমার কাজ থাকবে একটা ডেট লেখা, যে কোন ডেটে তুমি পরীক্ষা দিচ্ছ। এখন ডেটটা কিভাবে লিখবা? ধরো আজকের কথা যদি বলে, আজকে 13 তারিখ জুন মাসে, তো আমি লিখবো হলো ধরো 13 জুন 2026। তোমাকে অবশ্যই ডেটটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, ডেটটা এইভাবে লেখা যাবে না যে ধরো 13, ঠিক আছে, 6/2026, এইভাবে ভুলেও লেখা যাবে না। তো তোমাকে লিখতে হবে কিভাবে? এইভাবে। ঠিক আছে, যে 13 জুন 2026। তো তোমার ফার্স্ট কাজ থাকবে এইভাবে একটা ডেট এখানে কমপ্লিটলি লেখা। তো সচরাচর এই জিনিসগুলো আমরা সবসময়, বর্তমান তুমি যে ক্লাস আছো সেই অনুসারে প্রিন্সিপাল, তো লিখবা দা প্রিন্সিপাল। তারপর তুমি তোমার স্কুলের নামটা লিখে দিবা, তোমার অবশ্যই নির্দিষ্ট একটা স্কুলের নাম আছে, তো স্কুলের নাম লিখে দিবা। ঠিক আছে, লিখে দিয়ে তোমার স্কুল যেভাবে লেখো সেভাবে লিখবা স্কুলের নামটা। তারপরে সাবজেক্ট হিসেবে লিখবা প্রিপেয়ার ফর দ্য সেটিং আপ এ টপিক, কোন টপিকটা আসছে। ধরো কম্পিউটার ক্লাব, তাহলে লিখবো সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। ডিবেটিং ক্লাব, তাহলে আসছে হলো ডিবেটিং ক্লাব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তাহলে লিখবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ঠিক আছে, প্রিপেয়ার ফর দ্য সেটিং আপ এ সেই টপিকটা আমরা লিখবো। অবশ্যই আমরা খেয়াল রাখবো অ্যাপ্লিকেশনে আমরা মিনিমাম যেন 2 পেজ লিখতে পারি। ঠিক আছে, মিনিমাম 2 পেজটা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আমাদের টার্গেট থাকবে মিনিমাম, আচ্ছা সরি অ্যাপ্লিকেশন না, লেটারে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনে 1 পেজে লিখতে হয়। অ্যাপ্লিকেশনে কত পেজ লিখতে হয়? 1 পেজ, একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে 1 পেজ লিখতে হবে। ওকে, তো লিখলাম। তারপর আমরা লিখবো স্যার উই বেগ মোস্ট রেসপেক্টফুলি, মানে সম্মানের সহিত বলছি যে উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ, হলো কলেজ, তোমরা তো স্কুলে আছো, তোমরা লিখবে স্কুল। ঠিক আছে, তাহলে তোমার কি অফ ইয়োর স্কুল, আমি আপনার মানে আমরা আপনার স্কুলের বা একজন নিয়মিত শিক্ষার্থী। আওয়ার, এখানে তুমি স্কুল লিখবা, আওয়ার স্কুল ইজ তোমার কি ফেমাস, আমাদের স্কুল মানে কি বিখ্যাত ইন, তুমি তোমার তুমি যেই জায়গায় থাকো সেই জায়গার নামটা লিখে দেবে। এখানে চট্টগ্রাম সিটি লেখা আছে, এমন না যে আমি চট্টগ্রাম সিটিতে থাকি। তোমার কাজ থাকবে হলো তুমি কোন জায়গায় থাকো সেই পজিশনে লিখে দেওয়া। তোমার কাজ থাকবে যে তুমি কোন জায়গায় থাকো, যদি রাজশাহী থাকো তুমি রাজশাহী লিখবা, ঢাকা থাকলে ঢাকা লিখবা, সিলেট থাকলে সিলেট লিখবা। আমি এখানে জাস্ট ডেমো হিসেবে লিখেছি যে তোমার কি চট্টগ্রাম সিটি, যে আমাদের যে কলেজটা আছে বা আমাদের যে স্কুলটা আছে হলো সেটা চট্টগ্রাম সিটির মধ্যে একটা বিখ্যাত। মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী আছে, মেক গুড রেজাল্ট এভরি ইয়ার, প্রতি বছরই অনেক শিক্ষার্থীরা যারা ভালো রেজাল্ট করে। দেয়ার আর মেনি তোমার কি রেনোয়ার্ড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে অনেক মানে কি সুনামধর্মী শিক্ষকগণ রয়েছেন। উই আর প্রাউড অফ ইট, আমরা তাদের উপরে গর্ব করি বা এটার উপরে গর্ব করি। বাট ইট ইজ রিয়েলি তোমার কি সরোফুল ম্যাটার
দ্যাট, এটা খুবই দুঃখজনক বিষয় যে there is no, ধরো কম্পিউটার ক্লাব লিখেছি, তাহলে কম্পিউটার ক্লাব, there is no কম্পিউটার ক্লাব, মানে আমাদের কোনো কম্পিউটার ক্লাব নাই ইন আওয়ার কলেজ বা স্কুল, আমাদের স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নাই, এটা খুবই দুঃখজনক বিষয়। বিং এ রেনট স্কুল ইট ল্যাক, মানে এটা একটা তোমার কি নাম সুনামধর্মী স্কুল হওয়া সত্ত্বেও ইট ল্যাক কম্পিউটার ক্লাব, এটা তার জন্য একটা খারাপ বা তার জন্য একটা দুর্ঘর বিষয়। ইট হ্যাজ বিকাম এ ক্রাইং নিড ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টের জন্য এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয়। তো এই জিনিসটা আমরা যদি লিখি মোটামুটি আমাদের হয়ে গেল। একটা লাইন স্পেস দিয়ে আমরা লিখবো উই therefore pray and hope that, আমরা আশা করি যে you would be kind enough to pass the order to set up, then we SN বলতে বোঝাচ্ছে কম্পিউটার ক্লাব হলে কম্পিউটার, ডিবেটিং হলে ডিবেটিং in our college, ঠিক আছে। you're obediently, তুমি তোমার নাম লিখে দিলে, স্টুডেন্ট অফ কোন স্কুল সেটা লিখে দিলাম, মোটামুটি এনাফ। এতটুকু যদি তুমি লেখো, শিক্ষক তোমাকে 8 থেকে 9 100% দিবেন। কেন দিবেন আশা করি তুমি নিজেই বুঝতে পারছো, কারণ আমি পুরো মিনিংটা পড়ে পড়ে তোমাকে বুঝিয়ে দিয়েছি। এখন এইটা দ্বারা যদি তুমি কাউ যে ভাই আমি স্টাডি টু লিখবো, টিসি লিখবো, তাহলে সম্ভব না ভাই। তোমার কাছে করতে হবে এই জিনিসগুলো, তুমি যেগুলো মানে সেটিং আপ বা অ্যারেঞ্জমেন্ট, এগুলো তুমি এটা দ্বারা লিখতে পারো, ঠিক আছে। লাইব্রেরি এগুলো লিখতে পারবা। এরপর আসো টেকনিক টুতে, এগুলো তুমি লিখতে পারবা দ্য ফেব্রুয়ারি, স্টেজ ফর ড্রামা, স্টাডি ট্যুর, পিকনিক, এই দুটো মানে বেশি আসে তাই এগুলো হয়তো আছে। তারপর তোমার কি মিলাদ মাহফিল, ডেথ এনার্জি, তোমার কি ইউনিভার্সিটি অফ নজরুল, প্রোগ্রাম অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলো আমরা মোটামুটি একটাতে লিখতে পারি। কিভাবে? সেমি। তো প্রথমে তুমি ডেট লিখে দিবা, প্রিন্সিপাল লিখে দিবা, তুমি তোমার স্কুলের নাম লিখে দিবা। এখানে আগে ছিল প্রিয়ার ফর দ্য অ্যারেঞ্জিং, এখানে অ্যারেঞ্জিং, আর আগে ছিল সেটিং। অ্যারেঞ্জিং, দেন ওই টপিকটা অ্যারেঞ্জিং, ঠিক আছে। এখানে তুমি তো লিখলাম, লেখার পরে তুমি এখানে যেভাবে আছে সেভাবে লিখবা, সেম টু সেম নাই, টেনশন নিয়ে, এটা আলাদা আলাদা আছে কিছুটা, তো সেম লিখে দিবা, যেভাবে যা লেখা আছে মোটামুটি লিখে দিলে এগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমার হলো 3 নম্বর জিনিস টিসি, ঠিক আছে। এটা শুধুমাত্র টিসি লিখতে পারবা, লিভ অফ অ্যাবসেন্ট লিখতে পারবা, লিভ অফ অ্যাডভান্টেজ, চেঞ্জ এনি সাবজেক্ট, টিসি, তারপর রিঅ্যাডমিশন, টেস্ট, তোমার কি টেস্টিমিনাল, এইগুলো সব মোটামুটি এই ফরম্যাটে লিখতে পারবা। প্রথমে তুমি ডেট লিখবা, দ্য প্রিন্সিপাল, স্কুলের নাম, সাবজেক্ট হলে অ্যাপ্লিকেশন ফর দ্য টপিক, মানে টিসি হলো টিসি যা হচ্ছে সেটা। তারপর স্যার, যেহেতু টিসি তুমি নিজের জন্য লিখবো তাই আই, এতক্ষণ তো উই ছিল বাট এখন আই হয়ে গেছে, কারণ পার্থক্য হলো এইটা যে তুমি যখন কোন একটা কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব লিখবা তখন সবার জন্য তুমি লিখতেছো, আর এটা হলো তুমি তোমার জন্য লিখতেছো। তুমি টিসি নিবা, তুমি তোমার জন্য টিসি নিবা, তুমি কি সবার জন্য নিবা না, এই জন্য তখন লিখতে হবে আই, আর তখন লিখতে হয় উই। যাই হোক, এখানে যেমন যা লেখা আছে এমনি তাই লিখে দিবা মোটামুটি, তাহলে হয়ে যাবে। যেখানে যেখানে এসেন, ভালো কথা বলি, স্কুলের জায়গায় তুমি কলেজে স্কুল লিখবা, আর এসএনের জায়গায় তুমি টপিক লিখবা যে টপিকটা তোমার আসছে। ওকে, মোটামুটি শেষ। এরপর আসি কম্পোজিশন। কম্পোজিশনে আমরা কিভাবে কি কমপ্লিট করি? তো কম্পোজিশনকেও আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করব। নাম্বার 1, জার্নি রিলেটেড যে কম্পোজিশনগুলো আছে, যেমন হলো তোমার কি রিসেন্টলি আই হ্যাভ এনজয় জার্নি। তারপর হলো 2, এ জার্নি বাই বাস, এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বোট, মানে জার্নি রিলেটেড যে কোনো কিছু তুমি এই ফরম্যাটে লিখতে পারবা। আমি আবারও বলছি, একটা ফরম্যাট দিয়ে টোটাল সব কিছু লেখা যায় না। একই ক্যাটাগরির জিনিসকে আমরা একটা করে লিখতে পারি, জাস্ট নামগুলো চেঞ্জ করে। কারণ ধরো জার্নি বাই ট্রেন অ্যান্ড জার্নি বাই বাস বিষয়গুলো প্রায় সেম কোয়ালিটি থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি মোটামুটি একটা ক্যাটাগরিতে। বাট আমরা চাইলেই জার্নি বাই ট্রেনেরটা দিয়ে ধরো ড্রাগ অ্যাডাকশন লিখতে পারবো না, ড্রাগ অ্যাডাকশন দিয়ে ট্রাফিক জ্যাম লিখতে পারবো না, ট্রাফিক জ্যাম দিয়ে তুমি হলো আর্লি রেসিং লিখতে পারবে না। এরকম যদি লেখো তাহলে সবচেয়ে বড় বাস খাচ্ছ তুমি। পরীক্ষা কেন্দ্রে সবচেয়ে বড়, তুমি মার্ক তো পাবাই না, ফেল মার্কও 100% শিওর ধরবে। স্কুল প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে দেয়, কিন্তু ওই সব জায়গায় দিবে না। তো তোমার ফার্স্ট এখানে যেমনি যা লেখা আছে তোমার কাজ হলো এমনি তা লেখা, ইন্ট্রোডাকশন, তো এখানে জাস্ট দেখে নিবা। তারপর হলো অকেশন, বিগিনিং, তোমার কি বিগিনিং জার্নি, মোটামুটি এখানে সব এটা যেটা লেখা আছে। আমি এখানে পড়ে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, জার্নি আছে জাস্ট দেখে নিবা তাহলেই হয়ে যাবে। তারপরে তুমি কি লিখবা, তোমার হলো ডিসক্রিপশন, ডিসক্রিপশন হিসেবে এখানে যা যা আছে, গ্যাপের জায়গায় এখানে যে গ্যাপগুলো দেখতেছো, এই যে গ্যাপগুলো দেখতেছো, এখানে তোমার যে জার্নি বাই বাস আসলে জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন আসলে জার্নি বাই ট্রেন, ওই জিনিসটা খালি এখানে বসে দেওয়া। মোটামুটি বাকি জিনিসগুলো সাজাই আছে এবং এমনভাবে সাজাইছি আশা করি তোমার এখানে আর কিছু প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। ওকে, তারপর হলো তোমার কি কনক্লুশন দ্বারা শেষ করবা এবং এই কটা জিনিস কনক্লুশনে লিখে দিবা, তাহলে হয়ে যাবে।
এরপর আসে কম্পোজিশনের নাম সমূহ। এরপরে যে টপিকটা তা দিয়ে তুমি মোটামুটি এই 26টা কম্পোজিশনের মোটামুটি কমপ্লিট করতে পারো। এর মধ্যে ভ্যালু অফ টাইম গুরুত্বপূর্ণ, এটা মোটামুটি হয়। তারপর হলো তোমার গুড ম্যানার, এটা গুরুত্বপূর্ণ। পাঞ্চুয়ালিটি এটা আসে, ডিসিপ্লিন এটা আসে, অনেস্টি আসে, প্যাট্রিয়টিজম আসে। তারপর হলো তোমার এখান থেকে তেমন কিছু আসে না মোটামুটি। এইখান থেকে যদি আমি কথা বলি ট্রুথফুলনেস আসে, ঠিক আছে। তো এই একটা দ্বারা মোটামুটি তুমি এতগুলো জিনিস মানে 26টা তুমি লিখতে পারবা। তো 26টা কি, তুমি যদি ফার্স্ট দেখো সেম ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে, দেখে দেখে লিখবা, গ্যাপে ওই যেটা আসবে সেটা লিখে দিবা। তারপর সিগনিফিকেশন এখানে লেখা আছে, তুমি দেখে নিবা, ঠিক আছে। তারপরে তোমার কি সাফারিং, তো সাফারিং এ লিখবা। তারপর হলো কনক্লুশন দিয়ে শেষ করে দিবা। মোটামুটি স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে যেমনি যা আছে সেগুলো তা লিখে নাও। আমি কিন্তু মোটামুটি সাইডে থাকার চেষ্টা করতেছি যেন তুমি অন্তত স্ক্রিনশটটা নিতে পারো ঠিকঠাক ভাবে। ওকে, এরপর হলো প্রবলেম রিলেটেড যে ম্যাথ এই কম্পোজিশনগুলো আছে সেগুলো, যেমন হলো তোমার কি পপুলেশন প্রবলেম, ফুড প্রবলেম, ডার্টি প্রবলেম, তারপর হলো আনএমপ্লয়েড প্রবলেম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপর নিউট্রাল ডিজাস্টার, তারপর হলো গ্রিন হাউস ইফেক্ট, দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক। মোটামুটি প্রবলেম রিলেটেড যেগুলো আছে তুমি চাইলে এর দিয়ে লিখতে পারো। তো প্রবলেম রিলেটেডকে এভাবে লিখবা। তো মোটামুটি দেখো এখানে কিন্তু যেমনি আছে এমনি লিখে দিলে হয়ে যাবে। তো আমি যদি এগুলো পড়ে বাংলা, এখানে জাস্ট কম্পোজিশনের নাম লেখা আছে, জাস্ট যেখানে কম্পোজিশনের নাম লেখা আছে ওই জায়গায় তুমি জাস্ট নামটা লিখে দিবে যে কোন কম্পোজিশনটা আসছে, ঠিক আছে। তো দেখবা বেশ কিছু জায়গায় এই জিনিসটা আমরা লিখে রাখছি যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। জাস্ট ওই জায়গাটা অতটুকু পরিবর্তন করে দিলে হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি একটু সরে থাকি যেন তোমরা স্ক্রিনশটটা দিতে পারো, ঠিক আছে। আর যে এগুলো দিলাম মোটামুটি হয়ে যাবে তোমাদের, আর কিছু তেমন একটা লাগবে না। ওকে, এরপর হলো সায়েন্স রিলেটেড যে কম্পিটিশনগুলো আছে সেগুলো, যেমন অর্ডার অফ মডার্ন সায়েন্স, ব্যালেন্সিং অফ সায়েন্স, কম্পিউটার, ইন্টারনেট, ইলেকট্রিসিটি। তো এগুলো তুমি মোটামুটি লিখতে পারবা, ফেসবুক, ডিজিটাল বাংলাদেশ। তো আমি আবারও সরে যাচ্ছি, যেমন হলো ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন, তারপর ইম্পর্টেন্স বা মেরিটস যেগুলো আছে, ঠিক আছে। তো এগুলো জাস্ট লিখে নিবা। আমার মনে হয় না তোমার এগুলোর বাইরে তেমন কিছু দরকার আছে, জাস্ট এগুলো যদি একটু কষ্ট করে পড়ে নাও তোমাদের আর তেমন কিছু লাগবে না। এরপর আসি প্যারাগ্রাফ। তুমি প্যারাগ্রাফে কি কি লিখবা? তো প্যারাগ্রাফের জন্য দেখাচ্ছে। তো দেখো এখানে আছে প্যারাগ্রাফ টেমপ্লেট। তো এগুলো মোটামুটি একটা টেমপ্লেট লেখা আছে। তো এখানে জাস্ট যেখানে টপিক লেখা আছে জাস্ট যে প্যারাগ্রাফটা আছে সেটা এখানে লিখে দিবা। অ্যান্ড কজ, ইফেক্ট, কনস্ট্রু এগুলো টোটালি, যদি এটা একটা প্রিমিয়াম সেকশনের জিনিস, তো এগুলো আমাদের পেড কোর্সে, ঠিক আছে। তো যারা এখন পর্যন্ত আমাদের পেড কোর্সে যুক্ত হয়নি, যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হতে পারো। ওকে, এরপর আসো ম্যাচিং। তো ম্যাচিং এ কি করবা? তো ম্যাচিং বলতে এরকম তোমাদের থাকবে যে 3টা কলাম থাকবে, এ কলাম, বি কলাম, সি কলাম। তোমাকে ম্যাচিং করতে হবে। যেমন ধরো 1 নম্বর আছে ম্যানস ডাইরেকশন, ঠিক আছে। তো ডিপেন্ড, তো মানুষ কি করে, তার ডিপেন্ড করে হলো তোমার কিসের উপরে? আপন হিজ ওয়ার্ক, মানে মানুষের যেই তোমার আছে সেটা হলো নির্ভর করে হলো তার যে কাজ আছে সেই কাজের উপরে, ঠিক আছে। তারপরে আমরা কি লিখতে পারি? ম্যান, যেটা হলো 2 নম্বর আছে। তাহলে ম্যান এখানে কি আছে? বি বলতে অক্সিলারি ভার্ব ইজ, ম্যান ইজ। তারপর তোমার কি এ ন্যাশনাল বিং অন আর্থ, ঠিক আছে। তারপরে যদি দেখো হি, তারপরে তোমার কি শুড। তো হি শুড আমরা এখানে বেশ কয়েকভাবে করতে পারি। হি শুড বি রেডি, কারণ শুডের পরে নর্মালি বি হয়। তাহলে হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ ম্যান, যে কোনো ধরনের মানুষকে সে সাহায্য করতে সবসময় কি থাকে? রেডি থাকে, ঠিক আছে। আবার এইভাবে আমরা করতে পারি হি শুড নট বি প্রাউড ইজ ব্লু ব্লাড, মানে সে ব্লু ব্লাডের জন্য যে নিজেকে গর্ব করে সেটা করে না। তো এইভাবে তোমাকে সুন্দর করে মিলিয়ে উত্তরগুলো করতে হবে। আমি অ্যাকচুয়ালি এখানে যেটা করতেছি সাফিক্স প্রিফিক্সের কথা বলে, সাফিক্স প্রিফিক্সে তোমাকে একটা নির্দিষ্ট ছক মুখস্থ করতে হবে, ঠিক আছে। একটা ছক মুখস্থ করতে হবে। একটা ছক মুখস্থ করলে সাফিক্স প্রিফিক্সের টোটাল 160টা মনে হয় একটা ছকে আছে। করলে এবং বিগত সালের প্রশ্ন যদি সলভ করি তাহলে এখান থেকে আর কিছু দরকার পড়ে না, ঠিক আছে। তো এগুলো তোমাদের সাফিক্স প্রিফিক্স। এরপর আসি প্রিপোজিশনের জন্য তোমাকে বেশ কিছু জিনিস করতে হবে। প্রিপোজিশন নাম্বার 1 অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশন সংখ্যা 200 প্লাস, যেটা আমাদের কাছে আমাদের পেড কোর্স আছে। নাম্বার 2 টেকনিক্যাল রুলস করতে হবে, ঠিক আছে। টেকনিক দিয়ে রুলস করতে হবে, যেমন আমরা ট্যাগ কোশ্চেনে তোমাকে শিখাইলাম। যদি এগুলো করো এবং বিগত সালে বোর্ড কোশ্চেন সলভ করে নাও, ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের কি প্রিপোজিশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমাকে প্রিপোজিশনে কেউ আটকাতে পারবে না।
তো এরপরে কানেক্টরের জন্য সেম কথা থাকবে। তো আসলে দিন শেষে কথা হলো একটাই, যে এখানে যে বিষয়গুলো আছে আমি চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের একটা ভালো প্রিপারেশন দেওয়া। এবং মোটামুটি যদি তুমি দেখো আমি তোমাদের রেটের অংশ দিচ্ছি হলো মোটামুটি 40 মার্কের রেটের অংশ দিচ্ছি, যেখান থেকে তুমি 30 অন্তত পাবেই, কারণ বেস্ট রেটের অংশ ছিল যা প্রিমিয়াম সেগমেন্টেও শেখানো হয়। তাহলে ওখানে তুমি পাচ্ছ 30, ট্যাগ কোশ্চেন আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, মোটামুটি 60+ পাওয়ার মতো এই ক্লাসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন অনেক কিছু আমি তোমাদের এই ক্লাসে শিখাই নাই বা অনেক কিছু শিখাতে পারি নাই, কারণ একটা ক্লাসে যদি শিখাতে যাই সেক্ষেত্রে 12 থেকে 13 ঘন্টার প্রয়োজন আছে। বাট আমি চেষ্টা করছি হাফ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তোমাদের একটা বেস্ট, জানি না কতটুকু হয়েছে বাট এরকম কিছু হয়ে দেওয়া। তো এই জন্য একটা বেস্ট কিছু দেওয়ার যেন 60+ পাও। তো তোমার কাজ থাকবে, নেক্সট ক্লাস থাকবে হলো আমাদের এই কোর্সটাতে সংযুক্ত হওয়ার জন্য। তো এসএসসি 26-27 জন্য বর্তমান গেট 1 বাই 1 চলতেছে। যারা ইংলিশ কোর্স কিনবা তারা পাই যাবে ম্যাথ কোর্স সম্পূর্ণ ফ্রিতে, এবং এই কোর্সটা বর্তমান প্রাইস হলো 1299 টাকা। এবং এখান থেকে তুমি যদি কোর্সটা কিনতে চাও দুইভাবে কিনতে পারো। এক, আমাদের সাথে সরাসরি এই নাম্বারে যুক্ত করে, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করে আমাদের সাথে এই নাম্বারে যুক্ত হবা, এবং যুক্ত হওয়ার পরে তুমি এই কোর্সটাতে যুক্ত হতে পারো। এক নাম্বার 2, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, তার মাধ্যমে তুমি চাইলে কিন্তু যুক্ত হতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, সব পরীক্ষা সুন্দর হোক। আসসালামু আলাইকুম।